আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রতি সপ্তাহে আমরা আবারও চলে এসেছি মেহেরপুর প্রতিদিন স্টুডিও এবং সংবাদ বিশ্লেষণ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন মাহবুব চান্দু ভাই, সিনিয়র সাংবাদিক এবং ব্যবস্থাপনা সম্পাদক, মেহেরপুর প্রতিদিন। আহ, আমাদের আজকে একটা খারাপ নিউজই বলবো, দেখতে খুবই খারাপ লেগেছে। সেটা হচ্ছে যে রাজধানী উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনী প্রশিক্ষণ বিমান F-7 জি বিজিআই 1টা 6 মিনিটে উড্ডয়ন করে এবং উড্ডয়নের 12 মিনিটের মাথায় এটা বিধ্বস্ত ঘটনা ঘটে। এখন পর্যন্ত 19 জন মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে 48 জন চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা হুমকির মুখে। বিষয়টাকে কিভাবে দেখছেন? হুম, ধন্যবাদ সঞ্চালক। বিষয়টা আপনি যেভাবে বলছিলেন এটা ব্যাখ্যা করা খুব মুশকিল। একটা সুস্থ প্রকৃতির মানুষ টেলিভিশনের পর্দায় এটা দেখা, আমি ব্যক্তিগতভাবে আমার চোখকে সংবরণ করতে পারিনি। সেখানে 6 বছর থেকে 12-13 বছরের শিক্ষার্থীরা ছিল। এটা ভাবাই যায় না যে আমিও সন্তানের বাবা, আপনিও সন্তানের বাবা, তারা ছোট মানুষ। ওখানে যে অনাহত একটা ঘটনা ঘটে গেল, এটা ব্যাখ্যা করার মতো আসলে কোনো যুক্তি নাই যে কিভাবে ব্যাখ্যা করবেন। 70 জন জাতীয় বার্ন ইউনিটে ভর্তি আছে, আর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘটনাস্থল থেকে 19 জনের লাশ রিকভারি করেছে, সেটা বলছে। এই বাচ্চাদেরকে যখন লাশ হিসাবে আখ্যা দিচ্ছি, এটা বলতে পারাটা কঠিন, খুব কঠিন, শুধু কঠিন না। সেক্ষেত্রে আমার শুধু দেখছিলাম আর মনে হচ্ছিল আমরা যে দেশে বসবাস করছি, আমরা নানান ভাবে নানান উপলক্ষে আমাদের মৃত্যু ঘটে। বিমান দুর্ঘটনা, লঞ্চ ডুবি, নিত্যদিনের সড়ক দুর্ঘটনা, বিভিন্ন স্বার্থগত বিষয়কে কেন্দ্র করে একে অপরের প্রতি আক্রমণ, সেখানে দুর্ঘটনা, পানিতে ডুবা, আত্মহত্যা, নানান উপসর্গ, ট্রেন দুর্ঘটনা, বাস দুর্ঘটনা বা সড়ক দুর্ঘটনা যেটা আছে। আমরা এই যে এত দুর্ঘটনাকে প্রতিদিন আমাদের যাপিত জীবনে প্রতিটা মুহূর্ত আমাদেরকে মোকাবেলা করতে হয়। এমনও ঘটনা ঘটে, উপরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তার ছিঁড়ে গায়ে পড়লো, মৃত্যুবরণ করলাম। এহেন একটা বাস্তবতা নিয়ে আমাদের বেঁচে থাকা প্রতিনিয়ত, এগুলা আসলে ব্যাখ্যা করতে গেলে আমাদের প্রথমেই আসবে যে আমরা একটা জনবহুল দেশে বসবাস করছি। জনবহুল দেশে বসবাস করার ইয়েটা আপনার সবকিছুই বেশি। একটা জনশক্তি যেমন বেশি, আপনার যদি আপনি আপনার যে গোষ্ঠী, সেই গোষ্ঠীতে যদি আসলে প্রচুর মানুষ থাকে, হ্যাঁ থাকবেই তো, তার কারণ জনবহুল দেশ। আপনার গোষ্ঠীও বড়, আরেকজনের গোষ্ঠীও বড়। সেখানে গোষ্ঠীগত দ্বন্দ্ব হলে সেখানকার অপ্রীতিকর ঘটনাটাও বড়। এমন একটা অবস্থা। তো এই অবস্থার মধ্যে আমাদের বেঁচে থাকা, স্কুলটাই, উত্তরা দিয়াবাড়ির এই স্কুলটাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, এই শিক্ষার্থীদের এই অবস্থার কারণে যদিও আমাদের প্রধান উপদেষ্টা আগামীকালকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন, আমাদের এই জাতীয় শোক দিবস আসলে কিছুই করার নেই, কি বা করবো। না, সেক্ষেত্রে হচ্ছে যে F-7 কোনো সন্দেহ ছাড়া এটা একটা যুদ্ধ বিমান। যুদ্ধ বিমানের প্রশিক্ষণ অত মানে
ওখানে না করে কোনো একটা প্রত্যন্ত জায়গায় বা অন্য কোনো জায়গায় করা যায় কিনা? দেখেন, সেই বিষয়গুলো হয়তো বিশেষজ্ঞরা বলতেই পারেন যে আসলে আহ, প্রশিক্ষণটা আসলে সবকিছুই কি আসলে ঢাকায় করতে হয়? এটা জি, বলতে গেলে জি, তো আবার অন্য কথা বলতে হয়। সমস্ত তো আপনার তো ডিসেন্ট্রালাইজেশনের কিছুই নাই, জি, কিছুই নাই। এই প্রশিক্ষণ বিমানটা আপনাকে ঢাকাতেই উঠতে হচ্ছে কেন? জি। এত কিছু করছেন, এটা ভাবছেন না যে আসলে একটা দুর্ঘটনা তো ঘটতেই পারে? এমনি আমাদের ওই যে বললাম, দুর্ঘটনার উপাদানের তো শেষ নেই। না, না। তো তাহলে প্রশিক্ষণ বিমানটা ঢাকা থেকেই উঠছে। হুম, জানি না আসলে এইটা অন্যত্র তো অন্যত্র করা যেত কিনা। হুম, হুম, হুম। তবে না যাওয়ার তো কিছু নাই, আচ্ছা। খালি চোখে যেটুকু বুঝি আর কি, হুম, হুম। যে না, আপনি এটা এটা করা যেতেই পারে বা এইভাবে আমরা ভাবতেই পারি। হয়তোবা ভাবতেই আমাদের পারেন। এই দুর্ঘটনাটা আমাদের যারা আছেন, সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে এই জিনিসটা ভাবাবে যে এই প্রশিক্ষণগুলো আমরা বাইরে দিতে পারি। দেখেন, আপনি এই না হয় বলছেন যে প্রশিক্ষণটা বাইরে দিতে পারি, আমাদের প্রচুর ট্র্যাজেডি আছে, নিমতলা ট্র্যাজেডির কথা আমরা জানি, হুম, জি। তাই না? হুম, ইয়েতে আপনার আহ, এই ধরনের পুরান ঢাকার বেশ কিছু ঘটনা জি। ঘটেছে, তাই না? হুম, সেখানে আমরা দেখলাম যে উপরে বসবাস করছে আর নিচে দাহ্য পদার্থ হুম, হুম, বিক্রির হুম। আহ, জি, আড়ত। ওটা একটা গোডাউন, জি, ওখানে মজুত করা আছে। হুম, ভাবতে পারেন আপনি? তাহলে আমরা নিজেদের সাবধানতাটা নিজেরা যেমন নিতে পারছি না, রাষ্ট্রীয় ব্যবস্থায় রাষ্ট্রের ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছেন হুম, তিনারাও এই রাষ্ট্রের আসলে যে যেভাবে সাজানো দরকার, যে হুম। যেভাবে নিরাপত্তা নিশ্চিত করা দরকার, রাষ্ট্র সেই ব্যবস্থাপনাকে একটা অব্যবস্থাপনাতেই রেখে দিচ্ছে। আচ্ছা, আচ্ছা। আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যাই। পরবর্তী প্রসঙ্গ হচ্ছে যে ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ১,২৬,০০,০০০। এটা সময় নিউজে একটা নিউজ এসেছে। এটা ৬ জুলাই ২০২৫ একটা ইয়ে ছিল। এখানে বলা হচ্ছে যে ২০২৪ সালের জুন মাসে ইন্টারনেট গ্রাহক ছিল ১২,৯৭,০০,০০০। আর সর্বশেষ এপ্রিল পর্যন্ত যা নেমে ১১,৬৫,০০,০০০ দাঁড়াইছে। তথ্যটা দিচ্ছিল বিটিআরসি। অর্থাৎ পুরো ১ বছরে গ্রাহক সংখ্যা কমেছে ১,২৬,০০,০০০। আর এদিকে হচ্ছে মোবাইল অপারেটরে মানে মোবাইল অপারেটরের গ্রাহক কমে গেছে। আর বলা হচ্ছে যে ইন ইয়ে ব্রডব্যান্ড কানেকশন এখানে ৮ লাখ মতো বেড়েছে। আচ্ছা, বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? ইন্টারনেট কি মানুষের আর ওই প্রয়োজনের জায়গাটা থাকছে না? নাকি? ইন্টারনেট প্রয়োজনীয় জায়গাটা দেখেন, আমাদের দেশে যখন এটা আমরা খুব বেশি দিন আগে তো আমরা এই ইন্টারনেট যুগে ঢুকি নাই, জি, জি, খুব নিকট অতীতের জি। ইয়েতে। এখন এটার ব্যবহার যেভাবে শুরু হয়েছিল, হুম, হুম, সেই ব্যবহারের প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা তো আছেই, হুম, তাই না? আমরা তো একটা সময় বলতাম যে অহেতুক আসলে যে ছেলেমেয়েরা এই শুধু ইয়েতেই এই ঢুকে থাকছে, টিকটক দেখার জন্য বা এইটাই ইয়ে হ্যাঁ, করছে, তাই না? ফেসবুক দেখার দেখেন, জন্য। আপনার অভ্যাস যেটা হয়েছে, হুম, হুম, একটা সময় আপনি নিজেও কিন্তু হাঁপিয়ে যাবেন। হুম, আপনি হুম, দেখবেন অনেক সময় অনেকে মোবাইল ইয়েতে আপনার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে বলছে যে আমি হয়তো আর সোশ্যাল মিডিয়ায় থাকছি না। হুম, হুম, হ্যাঁ, হুম, হুম, আপনারা সবাই ভালো থাকবেন। হুম, জি, হুম। জি, সোশ্যাল মিডিয়াতে আমি এটা দিয়ে বোঝাচ্ছি যে আপনার জিনিসটা যদি খুব অপ্রয়োজনীয় হয়, আপনি হুম, ওখানে খুব বেশি দিন থাকতেও পারবেন না, জি, যদি জি, আপনি ওটাকে হুম, প্রয়োজনের হুম, জায়গায় না নিয়ে যেতে পারেন। তাহলে ওটা বেশি দিন থাকবে তাহলে না। আপনার কাছে ওটা বেশি দিন মানে থাকবে না। ওটা হইতে পারে এরকম যে একটা ফ্যাসিনেশন আমার তৈরি হয়েছিল, তৈরি হয়েছিল ফ্যাসিনেশনটা সেটা, আমার আমার ইয়েটা কেটে গেছে। রাইট। এখানে ওই যে ইয়েটা ছিল, নিউজটা ভিডিও নিউজও করা হয়। নিউজটা আমি দেখতেছিলাম যে ওখানে বলা হচ্ছে এইরকম যে ব্রডব্যান্ড গ্রাহকরা যেহেতু ৮ লাখ গ্রাহক পেয়েছে, ব্রডব্যান্ডে কি হয় যে একটা ওয়াইফাই লাইন কানেকশন নিয়ে দেখা গেল যে বাড়ির সবাই ব্যবহার করে। সেইভাবেও যদি আমরা হিসাব করি যে ৮ লাখ ব্রডব্যান্ড গ্রাহক বেড়েছে, বাড়লো, হ্যাঁ, কিন্তু কমলো অনেক। কমলো তো অনেক, হুম, অনেক কমে গেছে হুম। তুলনামূলক। এটা কি মুদ্রাস্ফীতিকে কোনোভাবে দায়ী করতে পারেন এখন বা এটা বলতে হয়তো পারি আমরা? বিশেষজ্ঞরা বলতে পারেন, হুম, কিন্তু এটা কেন কমলো, হুম, 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 এটা খুব সাদা চোখে আমাদের মতো হুম, আমরা হয়তো দেখতে পারবো না। আচ্ছা, এটার একটা জরিপ দরকার, এটা কেন কমলো, হুম, হুম, এই কমাটা আসলে কতটা আমাদের
আমরা যতটুকু আলোচনা করলাম হুম, যে আসলে প্রয়োজনটা যখন আর থাকে না, হুম, বা অপ্রয়োজনীয় ভাবে যখন একটা জিনিস ব্যবহার হয়, হুম, সেটা হয়তো আলটিমেট একটা সময় সে নিজেও ছেড়ে দিচ্ছে, জি, জি, তাই না? জি, ব্যাপারটা যদি এমন হয়, তাহলে একটা ব্যাপার। আর যদি মনে হয় যে এখানে সার্ভিসের কোনো ত্রুটি হুম, আছে, হুম, যেমনটি ভাবে এদিকে ব্রডব্যান্ডের 8 লক্ষ গ্রাহক বাড়লো, হুম, জি, জি। কেন বাড়লো? তাহলে ওই ইয়েটা আপনার না, এটা বাড়ার পিছনে কারণ আছে। কারণটা একদম স্পষ্ট, যে সেটা হচ্ছে যে মোবাইলের খরচটা একটু বেশি একদম তুলনামূলক। তাই। আমি আর হচ্ছে যে দেখা গেল যে আমি 500 700 বা 1000 টাকা দিয়ে নিয়ে আমি বাসার সবাই ব্যবহার করতে আমি পারতেছি। সেটাই বলছি হুম, যে এটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছে, হুম, অর্থনৈতিক একটা সাশ্রয়ের জায়গায় জি, জি, নিয়ে আসছে অনেকে। কিন্তু বাকিটা যারা আসলে ব্যবহারটা ছেড়ে দিল, হুম, এটা আমাদের কাছে খুব বেশি সেই ধরনের কোনো তথ্য নাই যে আসলে কিভাবে ছেড়ে দিচ্ছে, কেন ছেড়ে দিচ্ছে। হুম, এটা একটা অনুসন্ধান দরকার, সেই অনুসন্ধান অনুসন্ধান দরকার ছাড়া বা এটা ইয়ে মন্তব্য দরকার। করা আচ্ছা, আচ্ছা। সম্ভব না। আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যাই। সেটা হচ্ছে যে আহ, এর আগের অনুষ্ঠানেও আপনাদের বলতেছিলাম যে 5টা ব্যাংক একীভূত করা হচ্ছে। 5টা ইসলামী ঘরে বা ইসলামের শরিয়া মোতাবেক চলে এইরকম ব্যাংক, 5টা ব্যাংকে একীভূত করা হচ্ছে, এবং আরেকটা নামে হয়তোবা আহ, একটা ব্যাংক তৈরি করা হবে। এই 5টা ব্যাংকের ভিতরে আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক। আচ্ছা, এদের ইয়েগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে যে এই 5টা ব্যাংকের সম্মিলিত অনুমোদিত মূলধন হচ্ছে 12,000 কোটি টাকা। পরিশোধিত মূলধন হচ্ছে 5,819 কোটি টাকা। আহ, কিন্তু মূলধনের ঘাটতি আছে আবার 45,203 কোটি টাকা। ব্যাংকগুলোর গ্রাহক সংখ্যা হবে 92 লক্ষ, এবং কর্মচারী কর্মকর্তা আছে 15,000-এর বেশি। বিষয়টাকে আসলে কিভাবে দেখেন? দেখেন, এই ব্যাংকের যে 5টা ব্যাংক যে একীভূত করে দেবে, জি, অন্য ব্যাংকের সাথে মার্জ করে জি, দেবে, অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে। কার্যক্রম শুরু মার্চের হয়েছে। প্রথম ধাপ শেষ হয়ে গেছে, দ্বিতীয় ধাপে এরা চলে এখন এসেছে এইটা অলরেডি। এটা এটা নিয়ে আসলে দ্বিধাবিভক্ত মতামত আছে। জি, দ্বিধাবিভক্ত মতামত, এটা অনেক দিন থেকেই কিন্তু এই প্রসেসিংটা চলছিল। জি, একবার তো মনে হলো যে না, এটা আর হচ্ছে না, পরবর্তীতে আবার এটা শুরু হলো। তো সেক্ষেত্রে হয়তোবা এখন এটা করেই ফেলবে। প্রশ্ন হচ্ছে যে এই ব্যাংকগুলা রুগ্ন হলো কেন? এই ব্যাংকগুলাকে ইয়েতে মার্চ করাতে হচ্ছে কেন অন্য ব্যাংকের সাথে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, সেটার প্রশ্ন তো সেখানে একটা অব্যবস্থাপনা আছে প্রথমত। হ্যাঁ, এখন অব্যবস্থাপনা বলতে, এই যে আপনি এখানে উল্লেখ করলেন যে এখানে ঋণের পরিমাণ হলো 90,484 কোটি টাকা। হ্যাঁ, হ্যাঁ, এর মধ্যে 46,918 কোটি টাকাই খেলাপি খেলাপি, হয়ে গেছে। জি, তাই না? জি, এটা যদি হয়, এই হুম, ঋণটা যদি খেলাপি হয়, হুম, ওই ব্যাংকের কি আর, ওই ব্যাংকগুলোর কি আর অস্তিত্ব থাকার কথা? না, এবং সেখানে যখন তাদের তারল্যটা কমে যাবে, তখন কি আসলে সেখানে গ্রাহক থাকবে? হুম, এবং শুধু থাকা না, যারা সেখানে আছে হুম, তাদের আমানত তো তারা ফিরে পাচ্ছে না। আপনাকে যদি আমি সর্বশেষ খুব দেখিয়ে কথা বলি, হুম, এই মেহেরপুরের ফার্স্ট সিকিউরিটি যে ইসলামিক ব্যাংক, জি, জি, তারা যে এখনো বসে কি করছে আমি জানি না। তার কারণ তাদের যে গ্রাহক, তারা কোনো টাকা পাচ্ছে না। সরাসরি বলছে যে ভাই, হুম, হুম, আমানত রেখেছি কিন্তু টাকা দিতে পারছে না। দিলে দেখা যাচ্ছে যে তার চাহিদার তুলনায় জাস্ট একটা ফিউ অ্যামাউন্ট তাদেরকে নিয়ে আসতে হচ্ছে। কেন? তার টাকা হুম, ব্যাংকে রেখেছে নিরাপত্তার জন্য, হুম, ব্যাংক সেটা দিয়ে ব্যবসা করবে, হুম, তাই না? জি, নাম দিয়েছেন ইসলামিক, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক। এ ধরনের আরো ইসলামিক ব্যাংক আছে, আছে। হুম, হুম, আপনারা শব্দের পার্থক্য করে এ নিয়ে আলোচনায় নাইবা গেলাম। সুদকে মুদারাবা বলে আপনাদের যে আসলে আচরণ, হুম, তাহলে এই যে এটা দিতে পারছেন না, এর হুম, দায় কেনে নেবে? এখানে কি আসলে যে চিন্তা থেকে এটাকে ইসলামিকীকরণ করা হলো, হুম, ধর্মীয়করণ করা হলো, হুম, হুম, তাহলে সেখানে অবশ্যই যারা আপনারা প্রতিষ্ঠাতা এই ব্যাংকগুলার, সরকারের সাথে যখন আপনার মাদার ব্যাংক, আপনি যখন বাংলাদেশ ব্যাংক থেকে যে টাকা নেন, সেই টাকা সুদ দেন না আপনি? আপনি কি নির্ধারিত সময়ে যে সমস্ত আপনার কাছ থেকে যে সিসি লোনগুলো আছে, আপনি নির্ধারিত সুদ নেন না? আপনি শুধু পার্থক্যটা বলেন মুদারাবা। হুম, আমি অবশ্যই সেই আলোচনায় যাচ্ছি না,
হুম। কিন্তু আপনার ব্যাংকটা তো ইসলামী নামকরণ করেছেন, সেই ব্যাংকের এই অব্যবস্থাপনা কেন? আমি একজন গ্রাহক হিসাবে, হুম। সাধারণ নাগরিক হিসাবে দেশের, আমারই প্রশ্ন, কেন এই ব্যাংকগুলো রুগ্ন হলো? আচ্ছা, সেক্ষেত্রে তো বলা হচ্ছে যে ওই যে বিজনেস জায়ান্ট, মানে অনেকগুলো তো বাজারে কথা আছে যে এসালম গ্রুপের ব্যাংক ছিল, তারা মানে নামে বেনামে বিভিন্ন ভাবে তার লোন মাদার নিচ্ছে বা ব্যাংক কি বিভিন্ন করেছে? ভাবে ইয়ে করছে। তার মাদার ব্যাংক যিনি, বাংলাদেশ ব্যাংক, এটা তদারকিকারী প্রতিষ্ঠান, সে কি করলো? গভর্নমেন্ট কি করলো? তাহলে একটা যোগসাজশের মধ্যে দিয়ে এই ব্যাংকগুলাকে জি, তছরূপ করা জি, হয়েছে তার জি। ইয়েটা। হুম, তাহলে তার সাফারিংসটা কেন জনগণ করবে? তার ছোট্ট একটা আমানত, সেই তুলনায় হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকার যেখানে মানে তাদের এই পাচার, হুম, সেই ক্ষেত্রে ওই সাধারণ গ্রাহকরা কেন এই সাফারিংটা করবে? হুম। এখন ওই যে ব্যাংকগুলোর সাথে আপনি মার্চ করাবেন, সেই ব্যাংকগুলা শক্তিশালী ব্যাংক, সে একটা দেউলিয়া ব্যাংককে সে তো প্রথমে নিতেই চায়নি। এই না, না, ধরনের না, আলোচনা অনেক এটা হয়েছে। এটা হচ্ছে যে হ্যাঁ, ওই যেগুলো মানে একটা বড় ব্যাংক ছোট ব্যাংকে নিয়ে নিতে চাচ্ছিল বা দুর্বল ব্যাংকে নিয়ে নিতে হ্যাঁ, চাচ্ছিল, এই মার্জটা পরে পরে হয়তো বা হবে কোনো একটা পার্টে। কিন্তু এখন যেটা করা হচ্ছে যে পাঁচটা ব্যাংকই বাংলাদেশ ব্যাংকের আন্ডারে নেওয়া হয়েছে এই মুহূর্তে। নেওয়ার পরে এই পাঁচটা ব্যাংকের যতগুলো গ্রাহক আছে, যতগুলো ইয়ে আছে, সবগুলো এক জায়গায় করে হয়তোবা নতুন নামে আসবে এটা। একটা ব্যাংক হবে। একটা ব্যাংক হবে Right. পাঁচটা ভেঙে। ওই তো, তো আপনি তো এইটা আপনার ধরেন, অভিজ্ঞতায় এটা যেটা দেখেছিলেন যে হ্যাঁ, হ্যাঁ। এইটা ধরেন আমার কাছে মনে হচ্ছে যে ওই ব্যাংকগুলো তো আসলে নিতে চায়নি কেউ। হুম, হুম, সক্ষম ব্যাংকগুলা কিন্তু ওই ধরনের রুগ্ন ব্যাংক, ওই ধরনের খেলাপি ব্যাংকগুলাকে কেউ নিতে চায়নি। এটা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে। সেই জি, ক্ষেত্রে এখন এই যে গভর্নমেন্ট একটা ইনিশিয়েট নিল যে মাদার ব্যাংক বাংলাদেশ ব্যাংক, সে এখন তাদেরকে হুম, হুম, ক্লোজ করে একটা ব্যাংকের বিশেষ একটা নামকরণ করে তারা একটা হুম, ইয়েতে হুম, যাচ্ছে, হুম, এখন এই হুম। তদারকিটা করছে। জি, জি। প্রশ্ন হচ্ছে যে আপনি আপনি এখন মানে হুম, 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 ক্যান্সার হয়ে যাওয়ার পরে আপনি কেন ট্রিটমেন্টে গেলেন? আপনি আগের থেকে কি আপনি সেই অসুস্থতা আপনি যখন দেখছেন তখন আপনি ট্রিটমেন্ট করবেন না? আপনি তো এটা ক্যান্সার করার পরে আপনি এটাকে ইনিশিয়েট নিচ্ছেন। আচ্ছা, আচ্ছা। বিষয়টা তো অনেকটাই এমন, জি, জি, তাই নয় কি? জি। তো এই জন্য বলছি যে যখনকার কাজ আমাদের দেশে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি খেয়াল করবেন যে অব্যবস্থাপনা কিন্তু এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে আপনি খুঁজে পাবেন জি। যে এইটা খুব স্মুথলি চলছে। হুম, ঠিক আছে? আমার দৃষ্টিতে একটা ডিপার্টমেন্ট এবং সরকার একটা ব্যাপারে সার্ভিসটা ভালো, সেটা একমাত্র প্রতিষ্ঠান, সেটা হলো ফায়ার সার্ভিস। জি, জি, অন্তত একটা এক্সাক্টলি। টেলিফোন করলে হুম, এদেশের হুম, কোনো নাগরিক যদি হুম, একটা ফায়ার সার্ভিসকে টেলিফোন করে, হুম, হুম, সে কিন্তু ফায়ার সার্ভিস অন্তত তার কথায় দৌড় দিয়ে চলে যায়, জি। গাড়িটা স্টার্ট করে চলে যায়, তাই হুম, না? হুম, আমি এই ধরনের রেসপন্স বাংলাদেশের আর কোনো প্রতিষ্ঠানে আছে বলে আমার কাছে মনে হয় না, আচ্ছা, একমাত্র আচ্ছা, ফায়ার সার্ভিস। আচ্ছা, আচ্ছা। আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যাই। জি। সেটা হচ্ছে যে এই এসএসসির 2025 এর রেজাল্ট হয়েছে। রেজাল্টে বলা হচ্ছে এরকম যে মেহেরপুরের পাশের হার 62.70% বা 57%। শীর্ষে আছে যিনি আছেন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। নিউজটা হচ্ছে মেহেরপুর নিউজ থেকে নেওয়া, 10 জুলাই নিউজটা ছিল। আচ্ছা, এখানে বলা হচ্ছে এইরকম যে 6,715 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে 3,312 জন ছাত্র ছিল এবং 3,403 জন ছাত্রী ছিল। এর মধ্যে পাশ করেছে হচ্ছে 4,210 জন, আহ, যার মধ্যে আবার 1,811 জন হচ্ছে ছাত্র এবং 2,399 জন হচ্ছে ছাত্রী। আচ্ছা, ওভারঅল যে আমাদের ইয়েটা পাশের হারটা, এটাকে আপনি কিভাবে দেখছেন আসলে? দেখেন, পাশের হার এবার কম হয়েছে জি, এবং সারা বাংলাদেশে ওভারঅল সমস্ত বোর্ড গুলাতেই হুম, আপনার জিপিএ 5 কম, জি, জি, জিপিএ 5 কম। এখন আহ, গতবারে যেটা হলো, হুম, আমরা দেখলাম যে রেজিম চেঞ্জের পরপরই হুম, আহ, ছাত্ররা সাধারণত সেই সচিবালয়ে গিয়েও তাদের অটো পাসের দাবি করল। জি, জি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলে বিশেষজ্ঞরা প্রচুর কথা বলছেন, প্রচুর এক্সপেরিমেন্ট করেছেন। সাম্প্রতিক সময়ে এই বিষয়টা কিন্তু খুবই আলোচিত এবং আলোড়িত করেছে যে এই লেভেলে সাধারণ শিক্ষার্থীরা তারা অটো পাস চাচ্ছে একটা ক্রাইসিসকে হুম, কেন্দ্র হুম, করে, হুম, তাই না? জি, তা আমার যেটা মনে হয়েছে যে ওভারঅল এই বিষয়গুলোকে কাটিয়ে ওঠার জন্যেই হয়তোবা
পরিকল্পিতভাবেই একটু খাতা দেখার ব্যাপারে নজরদারি করা হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হুম। নচেত এটা হবেই বা কেন? আমরা তো বিগত সময়ের ইয়েতে জানি হ্যাঁ, আমি যে বিগত ৭ বছরের আপনি একটা ইয়েটা দেখছিলাম, পরিসংখ্যানও দিয়েছেন। হ্যাঁ, পরিসংখ্যানটা আমি দেখতেছিলাম। হুম, আমি আমার দর্শক শ্রোতাকে একটু বলে দিই। সেটা হচ্ছে যে ২০১৯ সালে ২১ লাখ মতো পরীক্ষা দিছিল। তার ভিতরে মানে পাশের হার ছিল ৮২%। জিপিএ ৫ পাইছিল ১,০৫,০০০। ২০২০ সালে কোভিড কোভিড যেটা ছিল সেখানে অটো পাস দেওয়া হয়, যেখানে 100% পাস করেন, এবং হচ্ছে ওখানে জিপিএ ৫ পেয়েছিল ১,৮৩,০০০। ২০২১ সালে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছিল, যেখানে ৯৩% পাশ করেছিল, এবং ১,৮৩,০০০ ইয়ে পেয়েছিল, জিপিএ ৫ পেয়েছিল। ২০২২ সালে ওই ২০ লাখ মতো পরীক্ষা দিয়েছিল এবং ৮৭% পাশ করেছিল, পাশের হার ছিল ৮৭%। ২ লক্ষ জিপিএ ৫ পেয়েছিল, এবং হচ্ছে ২০২৩ সালে ২ লক্ষ কি বলে ২১ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিছিল, এবং ৮০% মতো পাশের হার ছিল। আর হচ্ছে ১,৮৩,০০০ ইয়ে জিপিএ ৫ পেয়েছিল। এরপরে হচ্ছে ২০২৪ সালে যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে ৮৩% পাশের হার ছিল, ১,৮২,০০০ মতো জিপিএ ৫ পেয়েছিল। ২০২৫ সালে ৬৮% পাশ করেছে এবং ১,৩৯,০০০ জিপিএ ৫ পেয়েছে। এটা এটা বলছিলাম হ্যাঁ যে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে হ্যাঁ আমাদের স্বাধীনতা পরবর্তী সময় থেকেই নানান ধরনের এক্সপেরিমেন্ট ওকে। হচ্ছে। এখন এই আপনি যে পরিসংখ্যানটা দিলেন, হুম এই হুম, পরিসংখ্যানের সাথে এই লাস্টে 25-এর যে 68%, জি 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 এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট, যে যার ধারে কাছেও নাই, জি সবই বেশি, তাই জি নাকি? এখন এটাও ধরেন সে আসলে একটা অনুসন্ধানের ব্যাপার, হুম হুম হুম। যে কেন হলো, কেন হলো বা ছাত্রছাত্রীরা কেন কি হচ্ছে? আসলে, শিক্ষার্থীরা কি হঠাৎ করে হুম, তাদের মেধা ফল করলো? হুম, কারণ এখানে এখানে তো নানান অনুষঙ্গই থাকবে, তাই না? আমরা তো দেখেছি যে শিক্ষকদের কাছেই শুনেছি, একজন গণমাধ্যমের মানুষ হিসেবে শিক্ষকদের সাথে শিক্ষা নিয়ে যখন আলোচনা করি, তখন খুব সিরিয়াসলি বলেছেন যে দেখেন, আমাদের ফেল যাতে কেউ না করে এক ধরনের নির্দেশনা আছে। জি জি আপনিও নিশ্চয়ই জানেন এই জি বিষয়টা, যে হুম, এটা ওপেন সিক্রেট হয়ে গেল, হ্যাঁ তাই না? জি এটা কি আসলে কোনো পদ্ধতি হতে পারে বলেন আপনি? তাহলে এটা যখন ছিল, জারি ছিল, হুম, তখন তাহলে তার তো রেজাল্ট অমন হবে। তাহলে ওখান থেকে তাহলে কোনোভাবেই লাগামটা টানা হয়েছে, জি। যার কারণে এই অবস্থা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মানে আসল রূপ আমরা বলতে পারি। এখন এটা এটা কতখানি আসল, হুম, সেটা আর একটা প্রশ্ন, আচ্ছা যে এটাই কি আসল কিনা। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা নিয়ে কিছুটা লাগাম তো টানা হয়েছে, টানা এটা হয়েছে বোঝা টানা যাচ্ছে। হয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে মেহেরপুরের আমি প্রেক্ষাপটে চলে আসি। মেহেরপুরে বলতেছে এরকম যে আহ, ছাত্র পরীক্ষা দিয়েছে হচ্ছে ৩৩০০, আর ছাত্রী পরীক্ষা দিয়েছে ৩৪০০, হুম, প্রায় সমান সমান। হুম, আম, এর ভিতরে পাশ করেছে হচ্ছে, ছাত্র পাশ করেছে ১৮০০ জন, এবং ছাত্রী পাশ করেছে প্রায় ২৪০০ জন। হুম। হুম, ছাত্রের পাশের হার আসলে কম কেন ছাত্রী তুলনামূলকভাবে? ছাত্রের পাশের হার কম কেন, এটা তো আসলে কি বলবো, এই এসএসসি পর্যন্ত হুম হুম এই সমস্যাটা আহ, এর আগে যে খুব বেশি ছিল তা ছিল না, হুম হুম কিছুদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে। এমনি মেয়েরা কিন্তু আসলে আগিয়েই থাকে হুম, জি জি সবসময়। আমাদের গার্লস স্কুলের রেজাল্ট বয়েজ স্কুলের চেয়ে ভালো। জি, আপনি দেখবেন আমাদের এই গার্লস কলেজের রেজাল্ট হুম হুম বয়েজ কলেজের চেয়ে, কম্বাইন্ড কলেজের চেয়ে হুম। ভালো হয়। আচ্ছা, আমি এটা প্রসঙ্গটা কেন নিয়ে আসলাম, কারণ হচ্ছে যে দিন শেষে দেখা যায় কি পুরুষদেরই কিন্তু ইয়েতে মানে সংসারের বোঝাটা টানতে হয় বা সংসারটাকে ক্যারি করতে হয়। মেয়েরা পড়াশোনায় ভালো থাকে, হয়তো বা তারা হাউস ওয়াইফ হয়ে যায় অনেক। ওটাও দেখতেছিলাম আরেকটা পরিসংখ্যানে যে হাউস ওয়াইফ হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে যে মানে এরা কি কোনোভাবে বোঝে গেল যে ইন্টারনেট হাতে পাইছে, বা আপনার হচ্ছে বিভিন্ন ফ্রি ফায়ার গেম থেকে বিভিন্ন গেমে এটার এটার একটা প্রতিফলন আপনি দেখছেন সেটা কিনা? তো বটেই। আমি যদি এই প্রসঙ্গে যদি আমি সামাজিক হুম, হুম। অবস্থাটা জি, জি, বিবেচনা করি, জি। আমি যদি ওই জায়গায় আলোকপাত করি, তাহলে এখনকার বিশেষ করে ছেলেদের হুম, হুম, ছেলেদের যে অ্যাটিটিউড, তার যে সোশ্যাল
মানে সামাজিকভাবে যে চলাফেরা, হুম, ওপেন যে চলাফেরা, হুম, সেখানে তো মানে খুবই ব্যত্যয় আছে, যাতে আছে। অনেক অনেক। এবং সেখানে সমাজের একজন সচেতন মানুষ হিসাবে আমাদেরকে সমাজের মানুষ যেভাবে হুম, হুম, শাসনের চোখে দেখেছে, হুম, হুম, যতটা না আদর করেছে তার চেয়ে বেশি। ওই যে আপনার সাথে এর আগেও আলোচনা করেছি যে পারিবারিক যে অনুশাসন, জি, সেই অনুশাসনের সাথে সাথে সামাজিক অনুশাসন ছিল অনেক বেশি। জি, জি, সেটা তো সমাজে নাই, সেটা তো সমাজে নাই। ওরা তো হুম, অনেকটা হুম, সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গেছে, জি, স্বাধীনতা ভোগ করে অনেক বেশি, হুম, অনেক বেশি। এবং পরিবার, বৃহৎ পরিবারগুলা ছোট হয়ে গেছে। বৃহৎ পরিবারগুলো যখন ছোট হয়ে গেছে, তখন সেই বৃহৎ পরিবারের 10-11 জন সদস্য, হুম, সন্তানাদি 5-7 জন সন্তান, সেই জায়গায় এই এই ছোট পরিসরের যে পরিবারগুলা, বেশিরভাগ কিন্তু একটা বা দুইটা সন্তান, তারা ওই পরিবারগুলোর চেয়ে এই সদস্যগুলা, পরিবারের সদস্যগুলা খুব বেশি আদর যত্ন পেয়ে গেছে। বাবা মা সাধারণত কিছু বলতে চায় না। না জি, হলে আপনি বলেন, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ যখন মোটর সাইকেল, হুম, আমরা দেখি যে একটা ক্লাস 8-9-এ পড়া ছেলে, হুম, সে বাবা মাকে হুমকি দেয়, আমাকে মোটরসাইকেল না কিনে দিলে আত্মহত্যা করবে, এবং এই ধরনের ঘটনা ঘটেছেও, হুম, অনেক ঘটনা ঘটেছে। বাবা মা নিরুপায় হয়ে তখন বাধ্য হয়ে সে মোটরসাইকেলটা কিনে দেয়। এবং তার মোটরসাইকেলের ইয়েটা কি, মোটরসাইকেল হচ্ছে 140 কেজি, 150 কেজি ওজন, আর যে চালাচ্ছে তার নিজের ওজন 30 কেজি, 35 কেজি। এই হলো অবস্থা। হুম, আমি বলতে চাচ্ছি যে পারিবারিক যে অনুশাসন, সেই অনুশাসন নানান কারণে ব্যাহত হয়েছে, আচ্ছা, যার কারণে এরা অতিরিক্ত স্বাধীনতা ভোগ করেছে হুম, বা করছে। হুম, সে কারণেই এটা আপনার দিন শেষে তো আপনার ওই পরীক্ষার ফলাফলের উপরে গিয়ে সেটার ফলাফলে প্রভাব প্রভাব পড়বে। পড়বে। আপনি আচ্ছা, সেটা দেখছেন। আচ্ছা, আচ্ছা, হয়তো এটাকে যদি আপনি আরো অনুসন্ধান করেন, আপনি কারণ, আরো অনেক কারণ বের করতে পারবেন, যে কি কি কারণে মেয়েদের থেকে ছেলেদের এই রেজাল্ট গুলা খারাপ হচ্ছে, কেন খারাপ জি, হচ্ছে, জি, আরো বেরোবে। কিন্তু আমরা মোটা দাগে যতটুকু আমরা এই পরিবেশ প্রতিবেশের মধ্যে দিয়ে তারা যে অবস্থান করছে, আহ, সেই অবস্থানটাকে মানে এট এ গ্লান্স বিবেচনা করলে এই বিষয়গুলো অনেকটা মনে হয়, মনে হয়। আচ্ছা, মনে হয়। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আরো প্রশ্ন আছে এইগুলো নিয়ে আরো আরো কথা বলবো আমরা। সেটা হচ্ছে যে জেলার সেরা আহ, 5টা যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মিরপুর সদর, পরীক্ষার্থী ছিল 120 জন, জিপিএ 5 পেয়েছে 50 জন এবং পাশের হার 100%। এরপরে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ গাংনীতে শিক্ষার্থী ছিল 138 জন, জিপিএ 5 62 জন, পাশ করেছে 136 জন, পাশের হার হচ্ছে 98.55%। আচ্ছা, জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় গাংনীতে পরীক্ষার্থী ছিল হচ্ছে 104 জন, জিপিএ 5 পেয়েছে 20 জন, পাশ করেছে 110 জন, পাশের হার হচ্ছে 97%। মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় বালক উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী হচ্ছে 270 জন, জিপিএ পেয়েছেন 60 জন, পাশ করেছে 222 জন, পাশের হার হচ্ছে 82%। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হচ্ছে 261 জন, জিপিএ 5 পেয়েছে 39 জন, পাশের হার মানে টোটাল পাশ করেছে হচ্ছে 208 জন, পাশের হার হচ্ছে 80%। সেক্ষেত্রে হচ্ছে যে আহ, মানে আমি দেখতেছিলাম এইরকম যে জেলায় মনে করেন যে গাংনীতে বা মজিবনগরের কোনো মাধ্যমিক বিদ্যালয় বা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এইগুলো কিন্তু মানে এই সেরা পাঁচের ভিতরে আসতে পারে না। হ্যাঁ, এখন এই মানে সরকারি গুলো একটু পিছিয়ে যাচ্ছে, এটার পিছনে কারণটা শুধু তাই আসলে না, আপনি দেখছেন। দেখেন এখানে 261 জনের মধ্যে হুম, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যেটা, হুম, হুম, তার 39 জন হচ্ছে জিপিএ 5। জি, এটা খুব সিগনিফিকেন্ট। জি, আর 270 জনের মধ্যে সরকারি বালক বিদ্যালয় হচ্ছে 60 জন। হুম, হুম, এখানে গড় এই জোরপুকুরিয়ার মতো স্কুলও ধরেন 104 জনের মধ্যে সে 20 জন 20 জন, ইয়ে পেয়েছে, জি, তাই না? জি, এখন এই এই রেজাল্ট যদি অ্যানালাইসিস করতে হয়, হুম, তাহলে এর মধ্যে আবার ধরেন গাংনীর একটা সরকারি প্রতিষ্ঠান এবং মুজিবনগর একটা সরকারি প্রতিষ্ঠান, তারা এই ইয়ের ফার্স্ট 5টা সেরা ইয়ের মধ্যে নাই, 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 তাই না? মোটা দাগে আমার কাছে মনে হচ্ছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান উম, দেখে লেখাপড়া হবে না। আচ্ছা, আচ্ছা, যার কারণে আমি এইগুলো দেখে খুব বেশি অবাক হচ্ছি না। আচ্ছা,
বর্তমান অবস্থাটা এমন হয়ে গেছে বেশ কিছুদিন থেকেই, হুম, যে আপনার সন্তানকে পড়াতে হবে, হুম। আপনার দায়িত্বে পড়াতে হবে, অভিভাবকের দায়িত্বে পড়াতে হবে, জি, এবং পড়াশোনাটা কিনে নিতে হবে। এই তদারকি যারা করেন হুম, 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 তিনি গ্রামেই থাকুক আর শহরেই থাকুক, জি, জি। যার কারণে রেজাল্ট তার মতো করেই হবে। না, আমরা আমরা- আপনি আপনি যেভাবে বলতেছেন আমরা সেভাবে বলতে পারি, কিন্তু স্থানীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কি করার লাগবে বা নতুন করে ভাবার কোনো জায়গা আছে কিনা? অবশ্যই আছে। আপনার এই যে শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রতিযোগিতা, আপনি জিনিয়াসের সাথে প্রতিযোগিতায় কোনো সময় পারছেন না আপনি। জি, তারা জি, পারছে কেন? ওটা তো এমপিও ভুক্তও না। না, ওইখানে একটা সিগনেচার আছে, ওখানে একটা ফ্যালাসি আছে। সেটা হলো আহ, তাকে তো এই শিক্ষা, এটা যদি আমি তাকে এটা পণ্য বলি, তাকে হুম, তো অবশ্যই তার কোয়ালিটি এনশিওর করেই তো তাকে এই প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হবে, জি, জি, তাই না? সে কোয়ালিটি শিক্ষক নিয়োগ করেছে, সে তদারকি করছে তার মতো করে, সে তো হুম, একদম প্রাইভেট। হুম, হুম, আপনাকে যদি আমি একটু আগে আমরা যেটা আলাপ করছিলাম ব্যাংকের ব্যবস্থা, হুম, আপনি সোনালী ব্যাংকে, জনতা ব্যাংকে, রূপালী ব্যাংকে যান, আর একটা প্রাইভেট ব্যাংকে যান, হুম, আপনি একজন গ্রাহক হিসাবে, ওই কনজিউমার হিসাবে আপনি দেখবেন আপনার ইয়েটাই আলাদা হবে, আপনার এন্টারটেনটাই আলাদা হবে। জি, আপনি বুঝতে পারবেন ওই এন্টারটেনটা যে আসলে আপনি কোথায় এসেছেন, জি, জি, তাই না? জি, তাহলে আলটিমেট কিন্তু সেই প্রাইভেট একটা প্রতিষ্ঠান, হুম, হুম, যদিও এই জেলার মধ্যে সে ফার্স্ট হয়েছে, হুম, হুম, হ্যাঁ, হুম, এটা প্রাইভেট প্রতিষ্ঠান, অন্যগুলা তো এই সন্ধানীটাও প্রাইভেট প্রতিষ্ঠান, জি, জি, এরা দুজন ফার্স্ট সেকেন্ড। এবার সিগনিফিকেন্ট জোরপুকুর, এটা তো একটা এমপিও ভুক্ত স্কুল, তার তদারকিটা দেখছেন? জোরপুকুর হুম, এলাকাটায় আসলে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে তাদের একটা প্রতিষ্ঠানগত হুম, ছাত্রছাত্রী পাওয়ার ক্ষেত্রে হুম, একটা প্রতিযোগিতা কিন্তু আছে। আচ্ছা, ওখানকার রেজাল্ট একটা এসছে, এই হুম, প্রতিযোগিতার কারণে একটা রেজাল্ট কিন্তু এসছে, ওখানে একটা বিশেষ তদারকি আছে। আপনি দেখবেন রাস্তার বামে একটা স্কুল, ডানে একটা জি, স্কুল, তার কিছু দূর আগে একটা স্কুল, যেখানে আপনার ওই স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে সবকটাই কিন্তু এমপিও ভুক্ত। এই স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে যথেষ্ট ব্যত্যয় আছে, আপনার পদ্ধতিগত ব্যত্যয়, হুম, ঠিক আছে? এলাকা উল্টো দিক দিয়ে দেখিয়ে আপনার একটা স্কুল থেকে আরেকটা স্কুলের দূরত্ব দূরত্ব দেখানো, বোঝানো হয়েছে। আচ্ছা, তা আমি যেটা বলছি, যে প্রতিষ্ঠানগুলো যে প্রাইভেট প্রতিষ্ঠান, আর এই জোরপুকুরিয়াটা নেহাতি হচ্ছে একটা প্রতিযোগিতার মধ্যে আছে ওরা, হুম, 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 সেখানে তাদের প্রাতিষ্ঠানিক যে তদারকি, সেই তদারকির কারণে রেজাল্ট গুলো এসছে। এবার আপনি যদি দেখেন যে মেহেরপুরে যে পরিমাণ ইয়ে আছে, এই আপনার এমপিও ভুক্ত স্কুল আছে, হুম, এর মধ্যে আছে নাকি এই জোরপুকুরিয়া ছাড়া? তারা নাই কেন? এবং হুম, শুধু তাই না, হুম, 3টা ছেলে আছে সায়েন্সে, 4জন শিক্ষক আছে, এইভাবে পুষছে গভর্নমেন্ট জি, জি, তাদেরকে, তাই না? জি, জি। তাহলে সেটা তো আসলে মার্চ করিয়ে দিতে পারতো ব্যাংকের হ্যাঁ, হ্যাঁ, মতো, ব্যাংকের মধ্যে তো এগুলো মার্চ মার্জ করিয়ে করা দিতে যেতে পারে, বা যেতে পারে, তাই না? যারা কাজ করতেছে না তাদের রাইট। ট্রান্সফার করে দেওয়া যেতে পারে, বা তাহলে এই হুম, এই প্রশ্নগুলো উত্থাপন করছি আমি এ কারণেই, হুম, আপনাকে তো আসলে যে ব্যত্যয়গুলো হচ্ছে, তাহলে তো আপনাকে সেখানে ইন্টারফেয়ার করতে হবে। জি, জি, আপনি তো ব্যবস্থাপনার মধ্যে তাদেরকে নিয়ে আসবেন, আপনি তো তা করছেন না। হুম, 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 আপনি গিয়ে দেখবেন দিনই এই সমস্ত স্কুলগুলোতে, অনেক স্কুল আপনার ওই বই নেয়ার ক্ষেত্রে কতজন ছাত্রছাত্রী চাহিদা দেওয়া আছে, আর অ্যাকচুয়ালি তার স্কুলের ইয়ে কত, ছাত্রছাত্রী কত, হুম, এগুলাতেও ব্যর্থ। জি, বইগুলা শের দরে বিক্রি করা হয়, অতিরিক্ত বই নিয়ে। আমাদের মানসিকতাটা কোথায় গেছে? নানান কারণে আমি যখন নিজেকে শাসন নিজে করতে পারিনি, যার কারণেই তো আইন তৈরি হয়েছে, জি, রাষ্ট্র আমাকে শাসন করবে। জি, জি, তা আপনি যদি আসলে সেই রাষ্ট্রের আইন দিয়ে যাদেরকে আপনি রাখলেন তদারককারী প্রতিষ্ঠান হিসাবে, তারা যদি আসলে সেই তদারকিটা না করে, হুম, হুম, তাই না? আপনি রাষ্ট্রের যে নীতি নির্ধারণ করছেন, হুম, আপনি যদি তার ফলো আপ না করেন, হুম, তাহলে তো যেটা হবার সেটাই হবে। আপনি তো এগুলো তো বছরের পর বছর হচ্ছে, জি, আজকে আপনি এটা আলোচনার টেবিলে নিয়ে এসছেন, আলোচনা করছি। হুম, এই ধরনের এই বিচ্ছিন্ন ভাবে হয়তো কেউ কোনো আলোচনা করে, কিন্তু প্রকৃত অর্থে কিন্তু এইটার যে করণীয় নির্ধারণ, হুম, এই সমস্যাগুলা থেকে উত্তরণের উপায়, হুম, উপায়গুলা বের করে সেই উপায় বাস্তবায়ন করা, এই জায়গাগুলো যতক্ষণ না হবে ততক্ষণ আমি আপনি আলোচনা করতেই থাকবো বিচ্ছিন্ন ভাবে। জি, কেউ জি, হয়তো আলোচনা করবে, এর কিন্তু আপনি সমাধান পাবেন, সমাধান, পাবেন না, কোনোভাবেই পাবেন না। আচ্ছা, এই অবস্থা হচ্ছেই। আচ্ছা, আপনি এটার সাথে হয়তো আপনার কোনো আইটেম থাকলে দেখবো, আপনি এই যে দাখিল মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আমি আমি ওই এ তো প্রসঙ্গে আসতেছি, এ জি, তো ভয়াবহ অবস্থা। আমি আমি ওইটাতে আসতেছি।
এখানে বলা হচ্ছে যেরকম জেলায় দাখিলে পাশ করেছে মাত্র 32% হুম, বা 32.89%। হুম, জিপিএ 5 পেয়েছে মাত্র একজন। হুম। মেহেরপুর মাদ্রাসা শিক্ষার বেহাল অবস্থা। গত বছরের তুলনায় পাশের হার কমেছে 42%। আপনি এটা হচ্ছে গত মেহেরপুর বছরের মানে কি, প্রতিদিনের। গত হ্যাঁ, বছরে ছিল আপনার 76%, জি জি আর এই বছরে আপনার 32 দশমিক, দ্যাট মিনস প্রাতিষ্ঠানিক ভাবে হুম, হুম, 33-এ যে পাস হয় একটা সাবজেক্টে, আপনি প্রাতিষ্ঠানিক ভাবে ফেল করেছেন। জি টোটাল মাদ্রাসা ফেল করেছে যে 32%, তাই না? হুম, হুম, প্রতিষ্ঠানগত ভাবে ফেল করেছেন, হুম, আপনি হুম, 33ও পাননি। না না তাহলে এই যে 42% গতবারের চেয়ে কম হলো, দেখছেন মানে প্রভাবটা? তাহলে আমি বলছি হুম হুম যে তাহলে আলটিমেট আপনার এই মাধ্যমিক শিক্ষা বোর্ড হুম এবং হুম মাদ্রাসা শিক্ষা বোর্ড হুম হুম, এগুলাতে কম বেশি কিন্তু কিছুটা টিউন করা হয়েছে বলে আমার মনে হচ্ছে, আচ্ছা নচেত আচ্ছা এই রেজাল্টের এই হাল হয় না। হুম হুম ঠিক আছে? হুম আপনাকে অবশ্যই, আপনি দেখেন এমনি আপনি এই সিলেবাসের যে পদ্ধতি, হুম সেই পদ্ধতি নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। হুম হুম আপনি নাম্বারিং করার ক্ষেত্রে এক ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছেন। হুম হুম, আপনাকে যদি বলি আসলে এই দেশে এত বিশ্ববিদ্যালয় বা থাকবে কেন? কি দরকার? আপনি তো প্রোভাইড করতে পারছেন নাকি সবাইকে? তা আপনি কেন শিক্ষাটাকে শিক্ষার মতো করে এ, একটা শক্ত ব্যবস্থাপনার মধ্যে আনছেন না কেন? হুম, সবাই তো এমএ পাস করার দরকার নেই। তাহলে যারা আসলে এই যে 32% শিক্ষা নিল এরা হুম, হুম, মাদ্রাসায় থেকে, হুম, আপনি এই জনগোষ্ঠীটাকে কি করবেন? জি, খুবই বেহাল অবস্থা। হুম, আপনি কারিগরি শিক্ষাকে কেন আপনি এমফ্যাসিস দিচ্ছেন না? হুম, কারিগরি শিক্ষা, তাকে টেকনিক্যাল শিক্ষা দিয়ে আপনি তার কর্মজীবনটাকে আগায় নেন না, তার হুম, হুম, তার জীবনটাকে নিরাপদ করার চেষ্টা করেন না, জি, তাহলে এইগুলা তো রাষ্ট্র করবে, তাই না? আমরা তো এগুলো দেখছি কম। আমরা এখন সেই প্রত্যেকটা জেলাতেই আমরা ইউনিভার্সিটি দাবি করে বসছি, জি, জি, এমন একটা অবস্থা, তাই নাকি? হুম, তো আমার এই ধরনের ইয়েতে এই ব্যবস্থাপনার ক্ষেত্রে আমার মনে হয় হুম, যে আসলে এই দেশে আমরা একটা জনবহুল দেশ, হুম, এদেশে কত পার্সেন্ট আসলে টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কতটা জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আবার কতটা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হচ্ছে। হুম, এখন মাদ্রাসা শিক্ষায় ওই শিক্ষাকে কেন্দ্র করে নানান ধরনের এ, আপনার কথাবার্তা আছে, জি, আমি ওই জি, লাইনে জি, যাচ্ছি না, জি, কিন্তু আপনার এই অবস্থাগুলোর পরিবর্তনের জন্য, সমস্ত জনগোষ্ঠীগুলোকে আপনাকে মেন স্ট্রিমে রাখার জন্য, তার হুম, জীবন নিরাপদ করার জন্য, তার কর্মক্ষম একটা অবস্থা তৈরি করার জন্য তো একটা রাষ্ট্রকেই সেই ব্যবস্থা তৈরি করতে হবে, হুম, এবং জনগণ সেই ব্যবস্থাটাকে অ্যাভিল করবে, তাই না? জি, আপনি জি, যতক্ষণ পর্যন্ত সেখানে না যাবেন ততক্ষণ আমরা এই পরিসংখ্যানের ব্যত্যয় হবে, হুম, এবং কখনো হয়তো কোনো একটা ভালো কিছু হলে আমরা হয়তো উচ্ছ্বসিত, সে বছরে না হয় প্রশংসা করলাম, হুম, আর হুম, যেই ব্যত্যয় হবে তখন আমরা আবার এর আলোচনার বিপরীতে ফিল্ডে নিয়ে দেখা যাবো। যাচ্ছে জি, আলোচনাটা করলাম, জি, এছাড়া আর অন্য কিছুই হবে অন্য কিছুই হবে না। আচ্ছা, না তারপরেও যেটা করব সেটা হচ্ছে যে আমি বলতেই থাকবো, আমি দেখাতেই সেটাই, থাকবো, সেটাই। আমি সাংবাদিকদের প্রশ্ন করতেই থাকবো। দেখা যাক আমরা কতটুকু ফলাফল পাই। জি। আচ্ছা, এখানে বলা হচ্ছিল এইরকম, মেহেরপুরের দুটি প্রতিষ্ঠানের শতভাগ ফেল করেছে। এটা হচ্ছে যে 15ই জুলাই মেহেরপুর প্রতিদিনের একটা ইয়ে ছিল, নিউজ ছিল। সেটা হচ্ছে যে মেহেরপুরের দুটি প্রতিষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় শতভাগ ফেলের ঘটনা ঘটেছে। এর একটি হচ্ছে গাংনী উপজেলার SKRS মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এবং অপরটি হচ্ছে পীরতলা দাখিলা মাদ্রাসা। এই দুটি প্রতিষ্ঠান এমপিও ভুক্ত নয় বলে জানা গেছে। পীরতলা দাখিল মাদ্রাসার এবছর 18 জন শিক্ষার্থী দাখিল পরীক্ষার অংশ নিয়েছিল। এর মধ্যে সকলেই ফেল করেছে। SKRS এ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে একজন পরীক্ষা দিয়েছিল, সেও ফেল করেছে। বিষয়টাকে কিভাবে দেখছেন আসলে? দেখেন এই দুটাই নন এমপিও হুম স্কুল, তাই না? হুম হুম এই হুম নন এমপিও স্কুলটা আপনি খোঁজ নিয়ে দেখেন যে এই স্কুল বা এই মাদ্রাসাটা কতদিন থেকে এরা চলছে। এখন এরা যখন একটা এই প্রতিষ্ঠানটা গড়েছে, আপনি এমপিও ভুক্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের ইতিহাসটা দেখেন না, একটা লম্বা সময় ধরে হুম ওই প্রতিষ্ঠানগুলো গড়ে এমপিওর জন্য আবেদন করে, হুম বছরের পর বছর চলে যায়। হুম সেটা আবার কোন ঘরানার কোন রেজিমের হুম থেকে তৈরি হলো, হুম হুম সেটা যদি বিএনপির কাউরের কোনো নেতার ইয়ে যদি তৈরি হয়, ক্ষমতায় যদি আওয়ামী লীগ থাকে, তাহলে সেই প্রতিষ্ঠান এমপিও হবে না। আবার আওয়ামী লীগের কোনো প্রতিষ্ঠান, বিএনপি যদি ক্ষমতায় থাকে, তাহলে সেই প্রতিষ্ঠান এমপিও হবে না। এ হুম ধরনের ভরি ভরি উদাহরণ আছে। হুম, জি, আবার এই
প্রতিষ্ঠানগুলা হুম, হুম, কতটুকু কোনো ধরনের তদারকি না করেই, ধরেন কেউ ইট কাঠ বালি পাথর দিল, হুম, কেউ হুম, বাঁশ দিল, চাটাই দিল, টিন দিল, হুম, দিয়ে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হলো। হুম, যারা যারা দিল তারা সেখানকার শিক্ষক হলো। সেখানে সেই শিক্ষকের গুণগত মান নিয়ে অনেক প্রশ্ন আছে, হুম, জি, ঠিক জি, আছে। হুম, এখন এত ব্যত্যয়ের মধ্যে দিয়ে আমাদের ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলা চলছে। আপনি না হয়, তারা না হয় এমপিও ভুক্ত হয়নি, হুম, আমি তো জানি যে এমপিও ভুক্ত হয়নি, তারা তো স্কুলেই যায় না, ক্লাসই করে না, টাকা দেন না, মানে আপনি কি সার্ভিস দিবে সে, তাই না? হুম, হয়তো তাদের যারা ওখানে ভর্তি হয়েছে তাদেরও হয়তো কিছু করার নেই, ওইটাকে জারি রাখতে হবে, ধরে বেঁধে নিয়ে এসে তাদেরকে হুম, লেখাপড়া করাচ্ছে। আপনি শুধু এটা পাবলিক পরীক্ষায় না হয় এই রেজাল্ট দেখলেন, আপনি এবার যদি তার ক্লাস 9 জি, পর্যন্ত জি, যদি রেজাল্ট গুলো দেখেন, হুম। সেই রেজাল্টের অবস্থাটা বিবেচনায় না, নিলেই এই 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 ওভারঅল দৃশ্য তো আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, এবার এটা তদারকি করা হচ্ছে কিনা বা হচ্ছে না। তদারকি করার জন্য বলা হচ্ছে কিনা বা আমরা বলছি কিনা আপনি তো এমপিও ভুক্ত স্কুলগুলাতেই কোনো তদারকি করেন না। জানি না। নজরুল স্কুলে হুম, 38 জন পরীক্ষা দিয়েছে, 13 জন পাশ করেছে, জি, শহরের উপর একটা স্কুল। জি। আমাকে আমাকে খুব আশাহত করেছে। আমি নামটা বলব না বলে আমি ওটাকে নিয়ে আসি নজরুল নাই। স্কুল, কবি নজরুল জি, শিক্ষা জি, মন্দির, 38 জনের মধ্যে হুম, 13 জন পাশ করেছে। জি, বর্ষিবাড়িয়া স্কুল, হুম, 36 জনের মধ্যে 13 জন পাশ করেছে, জি, তাই না? জি, তো বর্ষিবাড়িয়া স্কুলের এত অব্যবস্থাপনা, দুর্নীতি, রাহাজানি, অনেক কিছু, হুম, তাই না? হুম, হুম, এই যে শহরের প্রাণ কেন্দ্র মাঝখানে, মিডিল অফ দ্য টাউন, এই হুম, নজরুল স্কুল এ হাল কেন? আপনি ওদেরকে দোষ দিয়ে কি করবেন? আপনি টাকা পায় না, বেতন পায় না, কিচ্ছু পায় না, হুম। তাও যে ওই প্রতিষ্ঠানটা জারি রেখেছে, এটাই না কত। আচ্ছা। তার মানে আপনি বলছেন যে ব্যাংক যেভাবে মার্জ করা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, ব্যাংক এই আপনি স্কুলগুলোকেও তদারকি মার্জ ছাড়া করা। এই সমস্যা হ্যাঁ, সমাধান করতে পারবেন না, সমস্যার পারবেন সমাধান না, আসলে কোনোভাবেই সম্ভব না। পারবেন না। আচ্ছা, আপনি আর হুম, হুম, এমন পর্যন্ত করতে হবে, এই রেজাল্ট এইরকম হচ্ছে, এ তো আবেদন করে করে রেখেছে, জি, তাই তো? জি, এতে একটা সময় এমপি হয়ে যাবে, জি, হবেই। হবে না? আপনি যদি আসলে তদারকি না করেন, ওই যে বলছে, আপনি তো ক্যান্সার বাদিয়ে আপনি ট্রিটমেন্টের চেষ্টা করছেন, হুম, আপনি তো তার আগে যদি আপনি অসুখ না ধরতে পারেন, হুম, সেই অসুখের বিপরীতে আপনি প্রিভেন্টিভ ব্যবস্থা না নিতে পারেন, তাহলে তাহলে তো হবে না, পসিবল না, পসিবল না। এইভাবে ক্যান্সার আরো বাড়তে থাকবে। বাড়তে থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে মেহেরপুর জেলায় প্রথম হয়েছে রাফিয়া ইসলাম মিথি। হুম। এটা 12 জুলাই তাকে মেহেরপুর নিউজের অভিনন্দন, একটা নিউজ। হ্যাঁ, তাকে এটা, অভিনন্দন রাফিয়া, হ্যাঁ, এটা হচ্ছে যে মেহেরপুর রাফিয়া জিনিয়াস, ইসলাম হ্যাঁ, মিথি হ্যাঁ, মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মেধাবী ছাত্রী রাফিয়া প্রতিষ্ঠানকেও ইসলাম অভিনন্দন। মিথি চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে মেহেরপুর জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। তার মোট প্রাপ্ত নাম্বার 1300-র মধ্যে 1247 1247। উনি পেয়েছিলেন। আচ্ছা, কিভাবে দেখছেন আসলে? কিভাবে দেখা, এখন এই রাফিয়া ইসলাম মিথিকে সত্যিকার অর্থে অভিনন্দন, এবং তার আগামী শুভময় আগামীর জন্য প্রত্যাশা করছি হুম, যে অবশ্যই রাফিয়া মিথি অন্তত তার এই ছাত্রী জীবন হুম, হুম। তাকে অবশ্যই নিরাপদ করবে, তার এই ধারাবাহিকতা আচ্ছা, যদি তার থাকে। ইচ্ছা হচ্ছে যে এবং ডাক্তারি ডাক্তারি হ্যাঁ, হ্যাঁ, পড়াশোনা করবে। হ্যাঁ, ডেফিনেটলি, এবং আমি ব্যক্তিগতভাবে আশাবাদী, এই ধরনের এই লেভেলের শিক্ষার্থীরা ভালো করে, অনেক ভালো। ভালো করে জি, তাদের। আপনি দেখবেন যে এর বাবা মাকে জিজ্ঞাসা করবেন, এর বাবা মা ওকে পড়তে বলে না। কিছু বাবা মা আছে তাকে অতটা পড়তে নিষেধ করে, তার কারণ এতটা হ্যাঁ, এত লেপ্টিয়ে যায়। বেশি পড়ো না। হ্যাঁ, হ্যাঁ, এত, এখন শরীরটাও ঠিক রাখতে হবে, জি, অন্যদিকেও নজর দিতে হবে, জি, তাই না? জি। একে আর পিছনে ফিরে তাকাতে হবে না। হুম, পাশাপাশি এই যে বললাম জিনিয়াস ল্যাবরেটরি স্কুল, সে যেহেতু ভালো করছে, হুম। তাকে তো আসলে অভিনন্দন জানাতেই হয়। অভিনন্দন জানাইতেই হয়। আচ্ছা, এরপর হচ্ছে 44তম বিসিএস এ মেহেরপুর থেকে 5 জন সুপারিশপ্রাপ্ত হয়েছে। তার ভিতরে হচ্ছে যে 4 জন হচ্ছে গাংনী উপজেলার এবং 1 জন হচ্ছে মেহেরপুর সদর উপজেলার। আ তো এবার তুলনামূলক একটু কম মনে হলো? হ্যাঁ, তুলনামূলক কম। আচ্ছা। এরপরেও দেখলাম যে আ সবগুলো বুয়েট থেকে আছে। আমি নামগুলো বলি। নামগুলো বলেন, বলা বলেন, উচিত আমার আসলে। জি বলেন। সুপারিশ প্রাপ্তরা হলেন প্রশাসন ক্যাডারে গাংনী পৌর এলাকার আমানুল আশরাফ আশিস বুয়েট থেকে। পুলিশ ক্যাডারে গাংনীর রামনগর গ্রামের রকিবুল ইসলাম রবিন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষা ক্যাডারে সমাজবিজ্ঞান গাংনীর মজিবুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষা ক্যাডার বাংলাতে মেহেরপুর সদর উপজেলার মোহাম্মদ তারিক আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কারিগরি শিক্ষা
ক্যাডারে ইলেকট্রিক্যালে গাংনীর আব্দুল আল তাহসিন দীপ্ত রুয়েট থেকে উনি ইয়ে করেছেন, পড়ালেখা করেছেন, এরা সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এই আসলে কিভাবে পাঁচজনাকে দেখছেন এটা একটু ধন্যবাদ, তুলনামূলক কম। অভিনন্দন হ্যাঁ, জানাচ্ছি, তাদের শুভেচ্ছা, তাদের হ্যাঁ, কর্মজীবনের শুভ কামনা করছি। মেহেরপুর নানান কারণেই এটা পকেট এলাকা। জি, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গার ভৌগোলিকভাবে এই পকেটটা হলো মেহেরপুর। আমাদের চিন্তাগতভাবে আমরা খুব বেশি সেইটাই অত দক্ষ মানুষের সাথে আমাদের চলাফেরা কম। আপনি হুম, খেয়াল করবেন যে যেখানে ফ্লোটিং মানুষের অনেক আনাগোনা থাকে, হুম, হুম, হ্যাঁ, হুম, মানে আমি এটা বোঝাচ্ছি, আপনি মেহেরপুর থেকে ঢাকায় যাচ্ছেন, চুয়াডাঙ্গায় গেলেন বা কুষ্টিয়া দিয়ে গেলেন, এই তো হুম, দুটো রাস্তা তো জি, আপনাকে যেতেই হবে, টাচ করতে হবে। এখানে যেমন আপনার ভিন্ন মানুষের সাথে আপনার যোগাযোগ হচ্ছে, হুম, হুম, হ্যাঁ, আমার মেহেরপুরে কিন্তু সেই যোগাযোগ, সেই সুযোগটা কিন্তু খুব কম। জি, আমরা কেন জানি, আমার কাছে মনে হয় সব সময় হুম, যে মেহেরপুরটা ভৌগোলিক কারণে আহ, আমরা পিছিয়ে থাকি অনেক ক্ষেত্রে, হুম, এটাও হুম, একটা হুম, কারণ কিন্তু। হুম, বলে না, অনেক সময় আপনি দেখবেন আলোচনাতে বিশেষজ্ঞ চিন্তাবিদরা এভাবে বলে যে আপনি বড় জায়গায় থাকলে আপনার চিন্তাটা বড় হবে। হুম, 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 জি, হুম। জি। আপনি না, যখন মেহেরপুর নিয়ে যেটা প্রবলেম হচ্ছে, মানে নোয়াখালী বলেন, বরিশাল বলেন, ওদের কিন্তু একটা ইজম আছে। আছে, মানে এই এলাকার মানুষকে এলাকায়, মানে তাদের একটা সুবন্দোবস্ত ওইটা হচ্ছে করে আর ফেলে। একটা বিষয়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমাদের তো ওই রকমটা আমাদের আমরা সেই ধরনের আপনি নাই। মেহেরপুরিজম কাজ করে না, 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 আপনি কেন এদিক জানি দিয়ে কাজ করে না। না, কাজ করে জি, না। আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন এই মেহেরপুর সমিতি করেছিলাম, আমি আমার হুম, উদ্যোগ নিয়েছিলাম, হুম, যদিও পরবর্তীতে আমি দেশের বাইরে চলে যাওয়ার পরে হুম, আমি প্রায় 3-4টা মিটিং করার পরে তারপরে আমি আর ওখানে থাকতে পারিনি, আমি দেশের বাইরে চলে গিয়েছিলাম। তো ওই সময় আমি দেখেছি, অভিজ্ঞতাটা আমার, হুম, যে অন্যান্য জেলা সমিতিগুলা যেভাবে ফাংশন করে, আপনি হুম, যে হুম, দুইটা জেলার নাম করলেন, কুমিল্লা, চিটাগং হুম, হুম, বা নোয়াখালী, হুম, এদের এই সমিতিগুলা যেভাবে ফাংশন করে, আহ, আমাদের মতো এই এলাকার এই ফাংশনটা খুবই কম, খুবই কম, খুব কম। খুব কম। আমি যখন এটা করেছিলাম ঢাকাতে, তখন আমাদের ওই 84 সালে তো হলো, হুম, হুম, জেলা হলো। হুম, তো আমাদের বৃহত্তর কুষ্টিয়া জেলা সমিতি ছিল। হুম, 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 তো ওই সময় আহ, আমার ওই সমিতি নিয়ে বেশ বড় কাজ ছিল। তো আচ্ছা, ওইখান থেকে আহ, জেলা যেহেতু আলাদা হয়ে গেল, হুম, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর, হুম, ঝিনাইদহ, হুম, তখন ওই যে টাকা ফান্ড ছিল সেই ফান্ড থেকে টাকাটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছিল। মেহেরপুরের ভাগে ছিল 60,000 টাকা আচ্ছা, ওই আচ্ছা, সময়, হুম, হুম, ঠিক আছে। একজনকে দায়িত্বও দেওয়া হয়েছিল, আমি নাম টামগুলো বলছি না। তো এই কাজগুলো খুব সরেজমিনে করতে গিয়ে দেখেছি আপনার এই কথার খুব মানে যথেষ্ট যথার্থতা আছে, যে আমাদের ইজম কাজ করেনি কখনো। এবং শুধু তাই না, আপনি দেখেন এই গত রেজিমের দুর্দান্ত প্রতাপশালী এক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল, হুম, আপনি দেখেন যে কতটুকু কাজ হয়েছে। পৌরসভায় আমরা হাঁটি, রাস্তা ভাঙা রাস্তা, হুম, জি, তাই নাকি? জি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী, হুম, খুব চারটিখানি কথা না, জি, তাই না? জি, পৌরসভার মানুষ তার পৌরসভায় ভাঙা রাস্তা দিয়ে হুম, হাঁটায়, কি কারণ? হুম, কারণ হচ্ছে যে তার সাথে দ্বন্দ্ব, জি, জি, তার সাথে জি, দ্বন্দ্ব, জি, হ্যাঁ, জি, তার সাথে দ্বন্দ্ব। এখন এই দ্বন্দ্বের কারণে আমি নাগরিক আমরা সাফার করব, মানে আমি এটা দিয়ে বোঝাচ্ছি মানসিকতা। হুম, আপনি হুম, কথাটা তুলে ফেললেন বলেই আমি হুম, বলছি হুম, যে আমাদের খুব মানে মেন মানুষ মাইন্ডেড ভাবনা আমাদের এইগুলা, হুম, হুম, ঠিক আছে। হুম। এটাও কিন্তু আমাদের না, না, এখানে আমি 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 নিজেও তো কয়েকটা সংগঠনের সাথে জড়িত, মানে যে আমাদের বন্ধুদের সার্কেলের ভিতরে আছে। হুম, আমার মনে হয় কি যে আমাদেরটাও কিন্তু খুব একটা যে ফাংশন করছে এইরকম না। না, হ্যাঁ, না, আমাদের যে ইয়েটা আছে, হুম, সংগঠনটা আছে, এটা খুব একটা ফাংশন করছে না। এখানে প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আমার মনে হয় যে সবাই নিজেকে নেতা ভাবতে খুব পছন্দ করে, বা নেতৃত্বের জায়গায় আসতে খুব পছন্দ করে। আত্মকেন্দ্রিকতা চূড়ান্ত আত- ভাবে আছে, খুবই আত্মকেন্দ্রিকতা। ব্যক্তিকেন্দ্রিকতা, জি, জি, বুঝছেন। আমাদের এই এলাকার মানুষ হুম, হুম, তো সামষ্টিক চিন্তা করা, এটা করুন। আপনি ঢাকাতে যাবেন, হুম, হুম, আপনি খুব বেশি মেহেরপুর এলাকার মানুষের সহযোগিতা পাবেন না। না, না, পাবো না। আমি একদম মানে জি, খুব দ্ব্যর্থহীন ভাবে বলছি জি, যে আপনি অন্য মানুষের যে সহযোগিতাগুলো পাবেন আপনি হুম, হুম, একজন মানুষ হিসেবে, ঠিক আছে, আপনি এলাকার মানুষের সাথে খুব বেশি পাবো না, সহযোগিতা পাবেন পাবো না। না। যেটার প্রতিফলন হয়তো বা এখানেও কিছুটা না, আছে। এই এই, প্রতিফলন, এই হুম, মানসিকতাটা হুম, বিভিন্ন ভাবে প্রতিফলিত জি, হয়, বিভিন্ন ভাবে।
এটা আপনি বলতে পারেন এক ধরনের সাইড ইফেক্ট, হুম, তাই না? হুম, তো আমাদের দেশে যেহেতু সবাই জানে তদবির ছাড়া কোনো কাজ হয় না, তাই না? তাহলে আপনি তো একটা রাষ্ট্রের সেই ধরনের একটা অবস্থায় থাকলে আপনি তো এলাকার মানুষের জন্য তো কিছু করার হুম, কথাই আপনাকে। হুম, হুম, জি, এখন যে মানুষগুলো তো সবাই জানে আপনাকে আলাদা করে আপনার কাছে যে একটা অন্যায় চাওয়া হচ্ছে ব্যাপারটা তো না, তা না, 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 তাই না? হুম, এদেশে তদবির হচ্ছে একটা বহুল চর্চিত জিনিস, তাই না? হুম, জি, ও জি, আপনি আমিও সেটা করি, হুম, যে একটা শার্ট কিনতে গেলেও হুম, 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 যে চিন্তা করি যে ওই দোকান মালিকের সাথে কার হ্যাঁ, সাথে হ্যাঁ, সম্পর্ক আছে তাকে জি, নিয়ে যায়, জি, তার কারণ এখানে অবিশ্বাস আছে, ক্রেতা বিক্রেতার মধ্যে যে অবিশ্বাস, জি, তাই না? জি, আবার একটা ডিসকাউন্টও পাওয়া যায় আমি স্পেশাল সে ডিস কারণেই বলছি যে অন্তত আমি গেলে যেন না ঠগি, জি, তাই না? জি, তো সেই ক্ষেত্রে সমস্ত জায়গায় দেখবেন যে এক ধরনের হুম, এই মানসিকতা কিন্তু আসলে কাজ করে। হুম, জি। আচ্ছা, আমরা পরবর্তী ইয়েতে চলে আসি, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে রাখি যে মেহেরপুর ইউনিভার্সিটির কত দিক দিয়ে হলো না হলো। মেহেরপুর বিশ্ববিদ্যালয় স্থাপনের ভূমি অধিগ্রহণের বিষয় নিয়ে জেলা স্থান নির্বাচন কমিটির সভা অনুষ্ঠিত হয়। 10 জুলাই নিউজটা আসে মেহেরপুর নিউজের নিউজ। আম, মেহেরপুর বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে ভূমি অধিগ্রহণের জন্য জেলা স্থান নির্বাচন কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সম্ভাব্য ভূমি নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ, যোগাযোগ সুবিধা, জনস্বার্থ এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বিবেচনায় নিয়ে সঠিক স্থান নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। এটা গেল নিউজের ব্যাপার। আর ফেসবুকে খুব দেখলাম যে এটা সম্ভবত ময়মারি মাঠকে এটাকে নির্ধারণ করা হচ্ছে। দেখেন, এই ভূমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসক কমিটি প্রধান জি, জি, দিয়ে এই সরকারিভাবে যে জমি অধিগ্রহণ করবেন, হ্যাঁ, 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 এই জায়গায় ওনারাও যে খুব ঝেড়ে কেসে কথা বলছেন তাও না। না, আমি যতটুকু জানি হ্যাঁ, 3টা জায়গাকে সিলেক্ট করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, একটা হচ্ছে খড়ের মাঠ টিটিসির পাশে, জি, ওটা একটা। আর একটা হচ্ছে আপনি যেটা উল্লেখ করলেন যে ময়মারি মাঠ, যেটা হ্যাঁ, হ্যাঁ, ইয়ের হ্যাঁ, পিছনে, জি, আহ, পুলিশ লাইনের পিছনে। হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার ওই মুজিবনগর সড়কের আমাদের ইয়ের পিটিআই, যেটা হ্যাঁ, হ্যাঁ, পিটিআই এর অপোজিটে জি, জি, ওইখানে। এখন এখানে কিছুটা ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে কিছু আহ, ঝামেলা থাকে। আপনি জানেন যে বিগত সরকারের সময় আহ, মন্ত্রী ছিলেন দীপুমণি, হুম, তিনার এলাকায় চাঁদপুরে, তিনার এলাকায় জমি অধিগ্রহণকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য হয়েছে, জি, জি, যে একটা প্রতিষ্ঠান গড়বে, সেই প্রতিষ্ঠানের জমি অধিগ্রহণ, তার আগেই তিনি সেখানকার জমি কিনে রাখছেন হুম, 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 খুব পরিকল্পিতভাবে। এই ধরনের ঝামেলা কিন্তু পোহাতে হয়। এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়, যেটা মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের নামকরণ থেকে পরিবর্তিত যে নামকরণে মেহেরপুর বিশ্ববিদ্যালয়, আমাদের এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেও কথা উঠেছিল যে বিশেষ এলাকায় জমি কেনা হচ্ছে। হুম, 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 পরবর্তীতে তো রেজিম চেঞ্জ হয়ে গেল। যাই হোক, ইউনিভার্সিটি, আমাদের মেহেরপুর ইউনিভার্সিটি যেহেতু আপনার আইন পাশ হয়ে গেছে, ভিসি নিয়োগ হয়ে গেছে, এখন জমি অধিগ্রহণ এটা গ্র্যাজুয়ালি এই কাজগুলা শুরু হবে। হয়তো এবছরে না হোক সামনের বছরে হয়তো সেশন শুরু হবে, জি, জি, শিক্ষা সেশনও শুরু হবে। এখন এইটা অবশ্যই সতর্কতার সাথে অবশ্যই হ্যান্ডেলিং করা উচিত, না হলে এই জটিলতায় মেহেরপুরও পড়বে। আচ্ছা, এখন হ্যাঁ, কোন এলাকায় যদি ফিক্সড হয়ে যায়, সেটা অধিগ্রহণ শুরু হওয়ার আগেই একটা জমি হয়তো দেখা যাচ্ছে যে কেনা বেচা হয়ে যাচ্ছে, কেন বিশেষ একটা শ্রেণী কিন্তু হুম, সেখানে যাবে। আচ্ছা, তো আচ্ছা, এইগুলা সতর্কতার সাথে আহ, অবশ্যই সতর্কতা অবলম্বন করেই কিন্তু সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। হুম, একটা যখন এটা ফাইনাল হয়ে যাবে, অন্তত আগে টেবিলে বসে ফাইনাল করে হুম, ওনারা যেন এটা করেন। আচ্ছা, নচেত এখানেও এই ধরনের আমি যদি একটা বলি যে মিথ্যাতে তৈরি একটা হবে, হ্যাঁ, 2 নম্বরী মানসিকতার প্রভাব হুম, এখানে কিন্তু পড়বে। হুম, তো হুম, আমি হুম, আশা করব হুম, যে আসলে সেখান থেকে
যাতে সেই ধরনের কোনো সিচুয়েশন তৈরি না হয়। আচ্ছা এবং খুব সুনির্দিষ্টভাবে অন্তত এখানে আবার সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে অন্তত চারিদিক বিবেচনা করেই অন্তত করা উচিত। এই ময়ামারি মাঠটার কথাই যদি বলি, এইখানে আমি ব্যক্তিগতভাবে মেহেরপুরের একজন মানুষ হিসাবে আমার পছন্দের জায়গা এটা। আচ্ছা তার কারণ আপনাকে তো এখানে তো একটা সেন্টার অ্যাকোমোডেশন তো দিতে হবে, তাই না? হুম, আপনি কুষ্টিয়া রোড এবং চুয়াডাঙ্গা রোড হুম, দুইটা রোডের মাঝামাঝি এটা, তাই না? জি তাহলে এটা কিন্তু, এবং ওইটা যেহেতু এখনো পর্যন্ত আপনার ওইটা হচ্ছে আপনার বসন্তপুর মৌজার ভিতরে, জি জি ঠিক আছে? হুম, তাহলে ওইখানে অধিগ্রহণের ক্ষেত্রে কিছুটা সাশ্রয়ী হবে। হুম, আপনি যদি পৌরসভার ভিতরে ঢুকে পড়েন হ্যাঁ তাহলে কিন্তু খরচ সেখানে বেশি। জমির দাম খরচটা বেড়ে যাবে, জি জি তাই না? আবার ওই ডিসেন্ট্রালাইজেশনের কথা আমরা একটু হুম, যতটুকুই আলোচনা করলাম, এটাও আবার হবে, কিন্তু একটা এলাকা কিন্তু অন্তত একটা শেপ পেয়ে যাবে, জি তাই না বলেন? হুম, আশেপাশের যে গ্রামগুলা সেগুলা কিন্তু এই ইউনিভার্সিটিকে কেন্দ্র করে একটা শেপ পেয়ে যাবে। জি, আবার ওই শহরের ভিতরে গাদাগাদি হুম, এটাও কিন্তু হবে না। হুম, এই জন্যে অবশ্যই এই এই প্লেসটাও ভালো, এবং ওই আপনার মুজিবনগর রোডের এটাই ওই এটাই। প্লেসটাও ভালো, আচ্ছা পিটিআই এর সামনে। এই হুম, দুইটা প্লেসই ভালো। আচ্ছা যাই হোক এখন আমরা দেখতে এখন থাকি দেখার বিষয়। দেখার জি বিষয় জি যে কি জি হতে চলেছে। আচ্ছা জি। আমরা মিরপুরে প্রতি 12 ঘন্টায় একজন করে আত্মহত্যা করে, এটা বলছে যে কালবেলা একটা নিউজে ৩রা জুলাই খান মাহমুদ আল রাফি নিউজটা করেছে। 2024 সালে জেলার প্রতিটি জেলার যে 3টি থানা আছে থানায় নথিভুক্ত করা হয়েছে 119টি অপমৃত্যু ঘটনা, বিশেষ করে এটা আত্মহত্যার ঘটনা। এর মধ্যে হচ্ছে 59 জন হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, 29 জন হচ্ছে বিষ পান করে আত্মহত্যা করেছেন, বাকিরা ঘুমের ওষুধ, উচ্চ স্থান থেকে লাফিয়ে পড়া বা অন্যান্য পদ্ধতি বেছে নিয়ে আত্মহত্যা করেছেন বা আত্মহত্যা করার চেষ্টা করেছেন। এই যে মানে 119 জন আত্মহত্যা করার চেষ্টা করেছেন, আসলে বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে আত্মহত্যার চেষ্টা করা, আমরা হুম, জানি এ, এ, জাপানিদের ভিতরে হুম, আত্মহত্যার প্রবণতা অনেক, অনেক বেশি। জাপানিজদের জি আমরা শুনেছি। হুম, তো এই মেহেরপুরের আত্মহত্যার প্রবণতা, হুম, এটা অবশ্যই এটা অনুসন্ধান ছাড়া বা এই লাইনে মনোবিজ্ঞানী যারা হুম, হুম, মূলত, হুম, তাদের অ্যাসেসমেন্ট ছাড়া আসলে এই ব্যাপারে মন্তব্য করা কঠিন। কঠিন। হুম, আচ্ছা এটা তাহলে আমরা আরেকটু আগায় যাই, সেটা হচ্ছে চলতি বছরের মে মাস পর্যন্ত অপমৃত্যু অপমৃত্যুর সংখ্যা মানে এই বছরে 46 জন, জি। এর মধ্যে 22 জন আত্মহননের পথ বেছে নিয়েছেন গলায় ফাঁস দিয়ে, আর 17 জন বিষ পান করেছে এবং বাকিরা হচ্ছে অন্যান্য ভাবে মৃত্যুর দিকে এগিয়েছেন। আচ্ছা এরপরে হচ্ছে যে আহ, মানে আপনার হচ্ছে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 40 জন মতো, অর্থাৎ গড়ে প্রতি 12 ঘন্টায় একজন করে আত্মহত্যা করার চেষ্টা করছে এই জেলায়। এখানে আপনার একটা হুম ঘটনা হুম তো আছেই, হুম যে হুম হুম হুম, আত্মহত্যা এই এক ধরনের তো আবেগ, জি তাই না? জি জি সে মনে করে যে আসলে তার হয়তো কোনো একটা প্রাপ্তি ঘটলো না, হুম। তখন তার আর সে জীবনের মানেটা খুঁজে পায় না হয়তো বা। আমি আমি আসতেছি এখানে, সেটা হচ্ছে যে জেলা তথ্য অফিস দাবি করেছে এরকম, হুম সেটা হচ্ছে যে ওই ওই প্রতিবেদনে বলা হয়েছে হুম যে জেলা তথ্য অফিস দাবি করেছে যে তারা গত 5 মাসে 32টি সচেতনমূলক সভা এবং 16টি নারী সমাবেশ করেছে। আসলে এগুলো করা হয়েছে কিনা বা এগুলোর প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি কিনা? এখন এটা যেহেতু সে বলছে তারা হয়তো সচেতনতামূলক এই সভাগুলা করেছে, হুম এটা হুম অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তো এটা করতেই পারে, হুম হুম কিন্তু আসলে এটা এই আত্মহত্যার যে আসলে প্রবণতা আমাদের হুম এলাকায় নানান কারণে, এমনি অর্থনৈতিক ভাবে আমরা কিন্তু খুব সচ্ছল এলাকা না হুম, জি আমাদের মেহেরপুর, ঠিক আছে? তবে ওই যে সেই ভোগবাদী একটা ব্যবস্থার মধ্যে তো আমরা আছি, হুম পুঁজিবাদী একটা ব্যবস্থার মধ্যে হুম আছি। হুম হুম, অর্থনৈতিক ভাবে বিবেচনা যদি করি, যে আমার পাশে যখন দেখি যে সকলেই যে কোনো ভাবেই তারা ভালো আছে, অর্থনৈতিকভাবে বিত্তবান, হুম, তাই না? আমি সেই বৃত্তের জায়গায় যেতে পারিনি, আমার হুম। ভিতরে যে একটা ওই আহ, যে প্রতিযোগিতা থেকে এক ধরনের খারাপ ছিটকে লাগা, যাওয়া, প্রতিযোগিতা থেকে তাই হ্যাঁ না? হ্যাঁ এটা তো শিখতে খারাপ লাগা। খারাপ লাগা একটা তো দিক আছে। সেই ক্ষেত্রে এটা আবার এর ইম্প্যাক্টটা কিন্তু ওরকম যে সে আবার জানে যে অমুকজন কিন্তু একটা অবৈধভাবে টাকা রোজগার করে এইভাবে চলছে, তাহলে সেখানেও এই অব্যবস্থাপনার শিকার কিন্তু সে হচ্ছে, তাই হুম না?
সে যদি আসলে দেখতো যে না ওই পরিবারটা খুব স্ট্রাগল করে হুম। এরপর ইয়েতে গেল, তার হয়তো ওইভাবে খারাপ লাগতো না, হুম। তাই না? পাশাপাশি ভোগবাদ কিন্তু এমনই জিনিস যে মানুষকে লোভাতুর করে, জি। তাই না? জি। আমরা 90 সালে সোভিয়েত রাশিয়ার পতনের পরে হুম। হুম। আমরা এভাবে দেখলাম যে আহ, সোভিয়েত রাশিয়ার প্রচুর নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্র বেড়াতে যাচ্ছে বা তাদের প্রতি আসক্ত হচ্ছে, এই ধরনের হুম। নিউজগুলো আমরা পড়ছি। হুম। মানে তাদের মনে হলো যে সকল কিছু তো রাষ্ট্রের তদারকিতে ছিল, ব্যক্তি মালিকানায় কিছুই ছিল না তাদের, হুম। ঠিক আছে? হুম। সেই ক্ষেত্রে যখন তারা আসলে এই পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে ঢুকছে, হ্যাঁ, ব্যক্তি একটা মানে নিজের বলে সম্পদ, সয় সম্পদ হবে, ব্যক্তি স্বাধীনতা থাকবে, এগুলা নিয়ে তারা খুব প্রাউড ফিল করলো। কিন্তু হয়তোবা তারা এটা জানতো না একটা সময় এই সোভিয়েত রাশিয়ায় খুব কোথা থেকে একটা পৃথিবীর পরাশক্তি হিসাবে উঠে আসলো 90 দশক পর্যন্ত, জি। তাই না? হুম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পার করে তারা একটা পরাশক্তি হয়ে গেল যে, হুম। হুম। এবং তার সাথে যারা ছিল সব গরিব দেশগুলাই বেশিরভাগ অংশেই এই সোভিয়েত ব্লকের দেশ ছিল, তাই না? আমি কথাটা এই কারণেই বলছি, ভোগবাদ আমাদের, পুঁজিবাদ কিন্তু ভোগবাদিতায় যে আসক্ত করে, হুম। সেটা কিন্তু একটা অন্যতম কারণ আমাদের এই আচ্ছা, না মানে পাওয়ার যে না পাওয়ার যে যন্ত্রণা। যন্ত্রণাটা, এর আচ্ছা। সাথে আছে হ্যাঁ, হ্যাঁ। আপনার আর একটা বিষয়, হুম। যে সেখানে এই প্রেম সংক্রান্ত বিষয় কিছু আছে, কিছু ঘটনা আছে। হুম। টিনেজ এজারদের একটা ওই আবেগটা তারা খুব হুম। ইয়ে করতে পারে না, হুম। তারা আপনার কাভার করতে পারে না, যুক্তি দিয়ে কাভার করতে পারে না, হুম। যার কারণে হয়তো এই প্রবণতাগুলো বাড়ে। প্রবণতাগুলো তা বাড়ে। আমাদের এলাকাটাও অনেকটা সেই পশ্চাৎপদ এলাকা, হুম। এখানে হয়তো এটাও একটা কারণ হতে পারে, সব আচ্ছা। মিলিয়ে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের ইউনো স্যার বলতেছে এরকম যে মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন, হুম, ভৌগোলিক ও সামাজিক কারণে মেহেরপুরে আত্মহত্যার প্রবণতা বেশি। আমরা এরই মধ্যে কিছু স্কুলে কাউন্সেলিং শুরু করেছি। তবে এই বিষয়ে একা প্রশাসনের পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তর, পরিবার, মসজিদের ইমাম, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে দায়িত্ব নিতে হবে। মেহেরপুরের আত্মহত্যার এই পরিস্থিতি নিছক পরিসংখ্যান নয়, এ এক মানবিক বিপর্যয়। প্রতিটি মৃত্যুর পেছনে রয়েছে একটি পরিবার, স্বপ্ন, সম্পর্ক ও সমাজ। সময় থাকতে সচেতন না হলে এই জেলার একদিন হয়তো প্রতিদিনই কেউ না কেউ নিজেকে শেষ করে ফেলবে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে মানে আমাদের ইউনূস স্যার নিজেই বলতেছিলেন যে শুধুমাত্র মানে প্রশাসন যে একা করবে, এটা প্রশাসনেরও তো না, কিছু ঠিক বলেছেন, এটা দুর্বলতা আছে সম্মিলিত বা একটা ইয়ে আছে, সম্মিলিত সম্মিলিত ভাবে কাজ করার একটা জন্য। আচ্ছা, প্রচেষ্টা দরকার। এই জায়গাটাই আমার প্রশ্নটা, সেটা হচ্ছে যে মেহেরপুরে তো অনেকগুলো এনজিও কাজ করতেছে। হুম, হুম, এনজিওদের মানে মূল কাজই তো এইটা হওয়ার কথা ছিল, বা এই জাতীয় কাজগুলো হওয়ার কথা ছিল, যে সামাজিক তারা সচেতনতা বৃদ্ধি বা এইগুলো নিয়ে কাজ করা। আমাদের এনজিও গুলো কি কাজ করতেছে, নাকি তারা তাদের মুনাফার জন্য? এখন তো তারা শুধু মুনাফার পিছনেই এখন ছুটতেছে। আপনি যেটা বলছেন এনজিও গুলো, এখন এটাকে এনজিও মানে তো একটা প্রকল্প হিসাবে দেখবে। এখন এই প্রকল্পের বিপরীতে সে যদি ফাইন্যান্স না পায় তাহলে সে কিভাবে করবে? না, আপনি এনজিও, সবকিছু ফাইন্যান্সের জন্যই করবে, এটা তো ঠিক অনেকটা না তো তাই, আসলে। অনেকটাই তো তাই, সে কতদিন করবে, তাই না? হুম। এমনি একটা এনজিও গুলা তো তার যে ইয়ের আইটেম, প্রফিট আইটেম, হুম। তার সেই ইয়েটা যদি তার এমপ্লয়ার পোষার মতো যদি আসলে হুম। কোনো প্রকল্প না থাকে, তাহলে তো সে সে কাজটা করতে পারবে না। না, না, আর কিন্তু করতেছে তো। এখানে হচ্ছে যে মানে যতগুলো এনজিও আছে, হুম, মানে লোকাল এনজিও বলেন, বাইরের হুম, এনজিও বলেন, বেশিরভাগই তো এনজিও আপনার হচ্ছে তারা আরডিএস চালাচ্ছে, বা ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ ঋণ ইয়ে যে চালাক, প্রকল্পটা হ্যাঁ আছে এটা চালাক, চালাচ্ছে, সেটা চালাক। থেকে তো তারা প্রফিট কিন্তু করছে। আপনি দেখছেন, আপনি, না, না, তারা তো প্রফিট করছে। হ্যাঁ করছে। কিছু সামাজিক দায়বদ্ধতার জন্য তো কাজ করা উচিত সামাজিক তাদের। দায়বদ্ধতা তো অবশ্যই, আপনি শুধু তাহলে এখানে এনজিও বলবেন কেন? সামাজিক দায়বদ্ধতা তো আপনি একজন ব্যবসাদার হিসাবে আপনার যে প্রফিট, হুম। হুম। সেই প্রফিটের একটা অংশ তো আপনার সামাজিক দায়বদ্ধতায় তো ব্যবহার আমি করার দিতেই পারি, কথা, আমি দিতে পারি। তাই এবার না? হচ্ছে যে যারা মানে এনজিও না, বা যে সংগঠনগুলো আছে হুম, সামাজিকভাবে কাজ হুম, করতেছে, হুম। তারাও কেন জানি এই জিনিসগুলো নিয়ে কাজ করা শুরু করছে না, বা এগুলো নিয়ে আসছে না। না, এখানে তো এই জন্যই তো হুম, হুম, বলছি হুম, আপনাকে যে হুম। প্রত্যেকের দায় কিন্তু প্রত্যেকের আছে। আচ্ছা। যে আপনি ধরেন মেহেরপুরে তো আপনি শুধু আপনি যেমন ইয়েতে বলছেন, মেহেরপুরে যারা বড় বড় ব্যবসায়ী, হুম। হুম। আপনি তাদেরকে আপনার সোশ্যাল রেসপন্সিবিলিটির
ইয়েতে তাদের কি না, তারা বিনিয়োগ তো আছে বলেন? অ্যাকচুয়ালি করে না, বা তাদের অত সময়ও নাই। এখন কি হইতে পারে যে বিভিন্ন সংগঠন যেগুলো আছে যারা হুম, অ্যাক্টিভলি কাজ করতেছে বা হুম। কাজ করার মানে ইয়ে আছে, ইচ্ছা আছে। আম, কেন তাদেরকে জানি দিয়ে অন্তত কিছু কাজ করাইতে পারে। হ্যাঁ, তারাও তো কিছু টাকা নিয়ে এসে ব্যবসায়িকদের কাছ থেকে হুম। কিছু ছোট ছোট অ্যামাউন্ট নিয়ে এসে তারাও তো এইগুলোকে বাস্তবায়ন করতে পারে। এটা এগুলো তো বেশি কঠিন, খরচ হয় না। এটা কঠিন, এটা তো খুব এটা বেশি কঠিন। খরচ আমি হয় এই না কারণেই একটা। বলছি যে হ্যাঁ। আপনি হুম, একজন আপনি যে এই কাজটা করার জন্য হুম, হুম, আপনি কারোর কাছে গিয়ে যদি কিছু আর্থিক সহায়তা চান, হুম। সে আপনাকে ভুল বুঝবে। না, এখন চাঁদা হিসেবে না। এখন দেখা গেল যে সে একটা প্রোগ্রাম করবে, সাপোজ 30 জন নিয়ে একটা প্রোগ্রাম করবে, সে একটা উঠান বৈঠক করতে যাচ্ছে। হুম। তার কিন্তু যে খুব বেশি খরচ হবে এইরকম না, কিন্তু একটা উঠান বৈঠক করতে খুব বেশি হলে আপনার 1500 থেকে 2500 টাকার ভিতরে হয়ে যায়। এটা করতে হ্যাঁ। পারলে ভালো হতো, হুম, হুম। এটা যদি একটা করতে সম্মিলিত মানে প্রচেষ্টায়। না, না, করতে পারলে ভালো হতো না, অ্যাকচুয়ালি করলে ভালো হতো। কারণ হচ্ছে যে আহ, মানে এটা তো একটা মানে বাজে জায়গায় চলে গেছে বা চলে যাচ্ছে, বা এটা দিনকে দিন আরো বাড়বে। শুনেন, হুম, আপনি যতটা সেই ওই জায়গাটাকে এনশিওর করার চেষ্টা করছেন, হুম, হুম, আমি ততটাই পিছিয়ে আসছি, ততটাই পিছিয়ে আসছি। আপনি সঞ্চালক যতটা এগ্রেসিভ হচ্ছেন ওই জায়গায়, যে এটা হওয়াই উচিত, ঠিক আছে, জি। আমি পিছিয়ে আসছি এ কারণেই। হুম, হুম, ওই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা তো আসলে অনেকের কাছে পরিষ্কারই না। প্রথমত হুম, আপনি যাদের কাছে যাবেন, যাদের টার্গেট পিপুল, হুম, হুম, সেই বৃত্তটা আছে, হুম, তারা মেহেরপুর এমন একটা জায়গা, 11টা জার্সি কিনে ওই খেলার মাঠে 11টা ছেলেকে পাঠায় না। একটা টুর্নামেন্ট দিয়ে, হুম, হুম, হ্যাঁ, হুম, যে অন্তত এই আড্ডা দিচ্ছে ছেলে, মানে যুবক ছেলেরা, হুম, হুম, তাদেরকে আসলে তার বডি ফিটনেস দরকার, তার মানসিক প্রশান্তি দরকার, তাকে যে মাঠে পাঠানো, হুম, হুম, ক্রীড়াঙ্গনে নিয়ে যাওয়া, হুম, এই কাজগুলাই করে না। জি। আর আপনার কাছে আপনি যখন একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে আপনি ভাই কেউ যাতে বিষ টিস না খায়, কেউ যেন হুম, হুম, আত্মহত্যা না করে, এই হুম, হুম, প্রবণতা থেকে তাদেরকে ফিরিয়ে আনা দরকার, হুম, আমরা এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, আপনি কিছু ডোনেশন দেন, হুম, ঠিক আছে। আপনি সঞ্চালক হিসাবে, এবং আপনার তো এই লাইনের অনেক চলাফেরা আছে, আপনি দেখেন যে আমি যতটুকু বললাম হুম, হুম, আমার অভিজ্ঞতা থেকে বললাম, হুম, হুম, ঠিক আছে। আমরা এই দিক দিয়ে খুব পোর, আচ্ছা, ভীষণ গরিব, এই জায়গাটা আমাদের ভীষণ গরিব। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটা, এই গরিবানা অবস্থা থেকে উত্তরণ আমাদেরও দরকার, আমাদেরও দরকার। আচ্ছা, ভীষণ দরকার। আচ্ছা, আমি প্রশ্ন রেখেই গেলাম, আমি আলোচনা করেই গেলাম। এর পরবর্তী প্রসঙ্গে চলে যায় যে মেহেরপুরে চলতি বছরে প্রথম 6 মাসে অপমৃত্যু হয়েছে 99 জনের। হুম, শুধু জুনেই 24 জনের মৃত্যু। 5 জুলাই নিউজটা হয়েছে, এটা মেহেরপুর নিউজের একটা নিউজ। চলতি বছরের প্রথম 6 মাসে মেহেরপুর জেলায় 99 জনের অপমৃত্যু ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু জুন মাসেই জেলার বিভিন্ন এলাকায় 24 জনের অপমৃত্যু শিকার হয়েছেন। এসব মৃত্যুর মধ্যে রয়েছে খুন, সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পানিতে ডুবি সহ বিভিন্ন ঘটনা। আচ্ছা, আমি ঘটনাগুলো একটু উল্লেখ করি। উল্লেখযোগ্য যে ঘটনাগুলো ছিল আমি একটু তারিখ অনুযায়ী সাজাইছি। মানে আপনাদের দেখাতে চাচ্ছি যে প্রত্যেক দিন কিছু না কিছু একটা নিউজ আছে। সেটা হচ্ছে যে 1 জুন মেহেরপুর সদর উপজেলার আমচুপি গ্রামে পারিবারিক বিরোধের জেরে মেজ ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত হন। 4 জুন বারাদি আলম আলগামন উল্টে ছাগল ব্যবসায়ী মারা যান, ওটা দেখছিলেন আপনি। 5 জুন সদর উপজেলা বাড়িবাঁকা গ্রামে সড়ক দুর্ঘটনায় সোনালী ব্যাংক স্টেডিয়াম পাড়া শাখার কর্মকর্তা নিহত হন। একই দিন গাংনীর তেঁতুলবাড়িয়া ইউনিয়নে পলাশী পাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাছ ব্যবসায়ী মারা যান। একই গ্রামের মোটরসাইকেল দুর্ঘটনায় আবার আরেকজন নিহত হন। 6 জুন গাংনীর মমিনপুর গ্রামে একটি পাটক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করা হয়, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। 9 জুন বাড়াদিতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মল্লিকপাড়ার একজন যুবক নিহত হন। 16 জুন নতুন দরবেশপুরে মোটরসাইকেল থেকে পড়ে নিহত হন একজন। এরপরে হচ্ছে 17 জুন গাংনীর জোরপুকুরে গ্রামে বিদ্যালয় পুকুরে ডুবে মারা গেছেন একজন। একই দিনে পাবনা সড়ক দুর্ঘটনায় সাহারবাটি গ্রামের সেলিম হোসেন নামে একজন মারা যান।
এরপরে হচ্ছে 18 জন গাংনীর চৌগাছা ট্রাকের ধাক্কায় এলেঙ্গি গ্রামে একজন নিহত হন। 25 জন মেহেরপুর শহরের বন বিভাগ এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হন। বিষয়গুলোকে আসলে কিভাবে দেখছেন? আপনি এখানে উল্লেখ করেছেন খুন ধরনগুলা, মৃত্যুর জি ধরনগুলা। জি জি। আপনি বলছেন খুন, হুম হুম সড়ক দুর্ঘটনা, হুম হুম আত্মহত্যা, হুম, বিদ্যুৎ স্পৃষ্ট, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, হুম, পানিতে ডোবা সহ বিভিন্ন ঘটনা। শুরুতেই আপনার সাথে আলোচনা করছিলাম যে আমাদের এই সমস্ত কিছু যাপিত জীবনের অনুষঙ্গ আমাদের বেঁচে থাকার, যে এগুলার মধ্যেই আমাদের বেঁচে থাকতে হবে। আজকে যে ট্র্যাজেডিটা হলো আর কি, হুম, হুম, বিমান দুর্ঘটনা, হুম, ভাবা যায় বলেন আপনি? তো তারই ধারাবাহিকতায় ধরেন আমাদের এই, বললাম যে এইগুলাকে আপনাকে সেই প্রকৃতিকে জয় করে তো মানুষ বেঁচে থাকে। জি, তো এর মধ্যে দেখেন প্রকৃতি আসলে কয়টা, হুম, যে পানিতে ডোবাটাই হলো একটাই। হয়তো একটা, তাই জি না? জি। আর সবই কিন্তু আমাদের এই নিজেদের সৃষ্ট সমস্যা, হুম হুম হুম, তাই না? তো এটা তো আমাদের সেই নিত্যদিনের সড়ক দুর্ঘটনাকে নিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে তো সেখানে লাজবাব, মানে আসলে কিছুই বলার নেই, হুম, কিচ্ছু বলার নেই। আমরা সড়কে দেখছি যে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য মোটর সাইকেলই মনে হচ্ছে একমাত্র বিশৃঙ্খলার জন্য দায়ী। হুম, হুম, মোটর সাইকেল ঠেকানো হচ্ছে, কিন্তু পাশ দিয়ে এই আলগামন, নসিমন, করিমন, পাওয়ার টিলার, যেগুলা একটারও সড়কে চলার জন্য যে বিধি হুম, ব্যবস্থা হুম, সেটা নাই, জি তাই না? জি। কিন্তু সে চলে যাচ্ছে, তাকে কিন্তু কিছু বলা হচ্ছে না। একজন মোটরসাইকেল আরোহী, তার মাথায় হেলমেট নেই, অবশ্যই এটা, হেলমেটটা থাকলে সে সেভ হবে, এটা যেমন একটা ভালো দিক। হুম, কিন্তু অন্যান্য সড়কে যারা, আপনি শহরে যান দিনে, আপনি অটো রিক্সার ইয়েতে আপনি মোটরসাইকেলটা চালাইতেও পারবেন না ঠিক মতো। তাহলে এই অব্যবস্থাপনাগুলো তো আছে। এখন হুম, এইগুলো যখন বলছি, তখন হয়তো বলবে যে, কেউ হয়তো বলবে যে ওগুলার কি কোনো অবদান নাই হুম, এই হুম, মানে মানুষের জীবন যাপনের ক্ষেত্রে? হুম, ওই সমস্ত ভেহিকেল গুলার কি কোনো অবদান নাই? আছে। রাত 3টের সময়, 2টার সময় যখন একটা আলগা মনে করে হসপিটালে একটা রুগী নিয়ে আসছে, হুম, অবশ্যই এটা একটা অবদান। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেটাকে আপনি একটা সময়কে কেন্দ্র করে, একটা বিষয়কে কেন্দ্র করে যদি আপনাকে 24 ঘন্টায় আমাকে ওই সড়কটা আপনাকে ছেড়ে দিতে হয়, হুম, হুম, তাহলে ওই সড়কে কিভাবে শৃঙ্খলা থাকবে? আমি এটা একদম এভাবেই ব্যাখ্যা করছি, হুম, হুম, কিভাবে থাকবে। তাহলে আলটিমেট আপনি কোন রাস্তায় চলতে পারবেন, কোন রাস্তায় পারবেন না, সেটা যদি আপনি নির্দিষ্টকরণ না করে দেন, হুম, হুম, তাহলে আপনার সড়ক নিরাপদ হবে না। হুম। এটা আমার হইতে পারে, আবার গতির ব্যাপারটাও তো, গতির ব্যাপার গতির আছে। ব্যাপারটাও তো আসতে আপনি পারে। এই যে জি। এতগুলো, আমি অটো রিক্সার কথা বলছি যে হুম, শহরে, হুম, তাহলে ওই অটো রিক্সাগুলো যতগুলা মেহেরপুর পৌরসভা থেকে যতগুলাকে লাইসেন্স দেওয়া হয়েছে, আপনার এই এতগুলা অটো রিক্সার রাস্তা কি আপনার আছে? আপনি এতগুলাকে লাইসেন্স দিলেন কেন? হুম, হুম, ব্যাপারটা তাই না? হুম, ওই যে বলছি তদারকি, সংশ্লিষ্ট যারা তদারককারী প্রতিষ্ঠানই যদি তদারক না করে, হুম, 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 তাদের ছত্রছায়ায় যদি এগুলো ঘটতে থাকে, তাহলে আপনি কিভাবে শৃঙ্খলার মধ্যে আনবেন? কিছুই পারবেন না। আচ্ছা, কারণ পানিতে তো কেউ ডুবিয়ে মারেনি, সে পানিতে ডুবে মারা গেছে, মারা গেছে। তাই না? জি। সেটা একটা দুর্ঘটনা। হুম, সড়কটাও দুর্ঘটনা। তা আপনি দুর্ঘটনাটা তো কমাইতে পারবেন, জি, জি, তাই না? জি। সড়কের দুর্ঘটনা তো আপনি কমাইতে পারবেন, হুম, কিন্তু ওই আপনি ওই পানিতে ডুবাও কমাইতে পারবেন। আপনার বাচ্চাকে অবশ্যই আপনি সাঁতার শেখাবেন, অবশ্যই সাঁতার শেখাবেন। আমি আমার বাচ্চাকে শিখিয়েছি। আচ্ছা। আমি পুকুরে নিয়ে গেছি, সে যখন ছোট, তাকে আমি, এইটা জীবন ধারণের ক্ষেত্রে, আপনার জীবন যাপনের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ এটা একটা লাগবে। বিষয়, এটা হুম, হুম, লাগবে, জি, জি, তাই নয় কি? জি। তাহলে আপনাকে তো একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে, হুম, তাই না? হুম, আমার ছেলেটা যদি সাঁতার না জানে, তাহলে তো সে ডুবে মারা যাবে, হুম, হুম, ডুববেই তো সে। জি। তাহলে আমার তো ব্যবস্থা নিতে হবে, হুম, হুম, তাকে তো আপনি সাঁতার শেখান। আপনার সড়কে যে অব্যবস্থাপনা, সেটা ব্যবস্থাপনার মধ্যে একটা শৃঙ্খলা যদি ফিরিয়ে নিয়ে আসেন, তাহলে আপনাকে অবশ্যই সেখানে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। জি, জি। আমি এ কারণেই বলছি যে এই সমস্ত কিছু, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ কিভাবে ঠেকাবেন? ঘটতেই থাকছে, তাই না? এখন আপনি একটা গ্যাস সিলিন্ডার কতদিন ব্যবহার করছেন? ওইটা তদারককারী প্রতিষ্ঠান তদারক করছে কিনা?
না, এই সবকিছুই ওই সবকিছু মিসম্যানেজমেন্টের সবকিছু। ভিতরে যাচ্ছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যাই, সেটা হচ্ছে যে আষাঢ় মাস শেষ হয়ে গেছে, এবার আমরা মাসে শ্রাবণে আছি, 1432 বঙ্গাব্দ। বৃক্ষরোপণ ও চারা বিতরণ নিয়ে আমি নিউজগুলো, তারপরে কোথায় কেমন বিতরণ করা হচ্ছে সেই পরিসংখ্যানগুলো আমি সবগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম। আমার কেন জানি মনে হচ্ছে যে এই বছর অন্যান্য যে কোনো বছরের তুলনায় এই বছর চারা মানে বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কেন জানি কম মনে হচ্ছে। আমি নিউজগুলো একটু সাজাইছি, আপনাদের সাথে নিউজ হেডলাইন গুলো বলি, আমার সাথে পরিসংখ্যানগুলোও আছে। অনুষ্ঠানের আগে ভাই আমাকে রিকোয়েস্ট করতেছিল যে এইটা টোটালটা করে কয়েক বছরের পরিসংখ্যানটা নিয়ে আসার জন্য, যে বৃক্ষরোপণের তুলনামূলক কতটা কমেছে বা কতটুকু বেড়েছে। আমি এটা ইনশাল্লাহ করব, এ, তৈরি করে এনে আপনাদের কাছে অন্তত আপনাদের জানাবো। আচ্ছা, নিউজগুলো আমি যেভাবে সাজাইছি সেটা হচ্ছে যে গাংনীতে বিনামূল্যে গাছের চারা ও সার বীজ বিতরণের উদ্বোধন করা হয় 29শে জুন। 30শে জুন হচ্ছে যে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি 2025-এর উদ্বোধন করা হয়। 30শে জুন আশাপুর মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু সচেতনায় সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। তারপরে হচ্ছে যে 30শে জুন বাড়িবাঁকা সীমান্ত বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। 1লা জুন মেহেরপুর সদর উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় বীজ, সার ও গাছের চারা বিতরণ। এটা এটা বেশ বড় ধরনের বিতরণ করা হয়েছে। এরপরে হচ্ছে 2রা জুলাই গাংনীতে গাছের চারা, সবজি, বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়। এরপরে হচ্ছে 2রা জুলাই মুজিবনগরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ, কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপরে 3রা জুলাই রঘুনাথপুর আশ্রয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ। 7ই জুলাই গ্রিন মেহেরপুর 2025 ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। এরপর হচ্ছে 7ই জুলাই আপনার হচ্ছে যে তুলা আবাদ বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। মেনলি হচ্ছে যে আষাঢ় মাসের হয়ে গেছে, কি বলে, আষাঢ় মাস শেষ হয়ে গেল, এবার ভালো বৃষ্টিপাত হচ্ছিল, আহ বৃষ্টি আরো আছে সামনে। এরপর হচ্ছে 5 শ্রাবণ, আজকে তারিখ হয়ে গেল। বৃক্ষরোপণ ও চারা বিতরণে পর্যাপ্ত মনে করছেন কিনা? বৃক্ষরোপণ চারা রোপণের ক্ষেত্রে আপনার, আপনি যতগুলো পরিসংখ্যান দিলেন, জি, জি। সবচেয়ে বড় যে বিষয়টা ঘটে প্রতি বছর, যে বড় পরিসরে একটা বৃক্ষ মেলা হয়, সেই মেলাটা আমি এবার দেখি নাই, সেই মেলাটা হয়নি। মানে আপনি কি শামসুদ্দোহা পার্কে যেটা হয় এটার কথা হ্যাঁ, বলছেন? হ্যাঁ। আচ্ছা, বিএডিসি তে কিন্তু হয়েছে। বিএডিসিতে ছোট পরিসরে হয়েছে এবং সেটা স্বল্প সময়ে। আচ্ছা, আমি যতদূর জানি 3 দিন বা 4 দিন হয়েছে, এটা 7-8 দিন 10 দিন বেঁধে এই বৃক্ষ মেলাটা হয়। এই বৃক্ষ মেলাটা হলে হয় কি, মানুষ আসলে উদ্বুদ্ধ হয়। আর ইদানিংকালে ধরেন এই বৃক্ষরোপণের ক্ষেত্রে কিন্তু মানুষ সচেতন অনেক। তার আপনি আগে দেখবেন যে অনেক জমি, অনাবাদি জমি এমনি পড়ে থাকতো, যেটা আমাদের এই এলাকার পরিভাষায় আচট জমি, আচট হয়ে পড়ে থাকতো, তাই না? আপনি এই ধরনের জমি খুব বেশি পাবেন না। অন্তত ওই জমির মালিক, তার ওখানে যদি ফসলের মানে চাষ না হয়, তাহলে সে গাছ লাগিয়ে রাখে। মেহেরপুরে আমার যতটুকু জানা, এখানে আমাদের বনায়নের ক্ষেত্রে খুব বেশি ঘাটতি আছে বলে আমার মনে হয় না। বনায়নের ক্ষেত্রে কোনো ঘাটতি আছে বলে মনে হয় না। না, এটা এটা আমি পরিসংখ্যান নিয়ে আসবো, নিয়ে এসে আমি এটা করবো। এমনকি আমি চেষ্টা করবো যে কার্বনের মেহেরপুরে এতগুলো মানুষের কার্বন যেগুলো উৎপাদন হয় সেই পরিমাণে আমাদের গাছপালা আছে কিনা। হ্যাঁ, আমি টোটালটারই একটা পরিসংখ্যান নিয়ে আসবো, যে আমাদের আরো গাছ লাগবে কিনা আমি সেটা বলবো। কিন্তু গতবার পর্যন্ত আমি দেখেছি যে বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, গ্রুপ থেকে কিন্তু বিভিন্ন বিনামূল্যে গাছ বিতরণ করা হয় বা করা হয়। আমি কয়েকটা সংগঠনকে দেখলাম, যেমন হচ্ছে যে করেছে, আপনার হচ্ছে সিএমএফ করেছে ওটা, ওই গ্রিন মেহেরপুর, ওরা ফেসবুকে স্ট্যাটাস দিছিল, ওটা আমি দেখেছিলাম যে ওরা
ওটা করবে বলছে। ওটা বড় পরিসরেই করবে আমার ধারণা। ওটা 3,000 গাছ ওরা বিতরণ করবে। এরপরে হচ্ছে যে আম, প্রজন্ম সংগঠনও দেখলাম যে ওরাও বড় পরিসরে করছে, কিন্তু কেন জানি মনে হলো ব্যাট এখন পর্যন্ত গাছ বিতরণ বিনামূল্যে বিতরণ করে নাই, বা অন্য প্রতিষ্ঠানগুলো যেগুলো যারা ইয়ে করে, গাছ বিতরণ করে বিনামূল্যে, তারা কিন্তু এবার কেন জানি মনে হচ্ছে যে খুব একটা সরব না। কিন্তু এটা তো এই জন্য বলছি যে আসলে যারা বিশেষ করে ধরেন বড় একটা প্রতিষ্ঠান প্রতিবারই বনায়নের ক্ষেত্রে তারা একটা অবদান রাখে, যদিও জি জি। সংগঠনটার নাম করছি না। হুম, তো এই ধরনের বনায়নের ক্ষেত্রে বিভিন্ন স্বেচ্ছাসেবী যে সমস্ত সংগঠনগুলো, জি ওরাও জি কিন্তু অবদান রাখে জি। ইয়েতে। আবার যে সমস্ত আহ, রাস্তাগুলো আছে, হুম সেটা আপনার যদি রোডস এর রাস্তা হয় বা এলজিডি রাস্তা হয়, হুম ওই এলজিডি রোডস এর রাস্তাগুলো আবার পাবলিকের কাছে দেওয়া হয় বনায়নের ক্ষেত্রে। আচ্ছা এটা আচ্ছা। মানে সেই পার্টনারশিপ, পাবলিক হুম পার্টনারশিপ হুম হুম দিয়ে হুম। সেই গাছ রোপণ করা জি হয়। জি। এই ধরনের অনেক রাস্তা আছে মেহেরপুরের। হুম হুম, হুম আপনার আমঝুপির আম আমঝুপি থেকে হুম ইয়ে পর্যন্ত, আমঝুপি থেকে হুম হুম। আপনার দীনদত্ত ব্রিজ পর্যন্ত জি জি। ওই যে রাস্তা, হুম, এই রাস্তায় তো একটা বনায়ন আছে, তাই না? জি। এগুলোও কিন্তু একটা এনজিওর সাথে তাদের চুক্তিবদ্ধ। এই ধরনের হুম মেহেরপুরে অনেক রাস্তা আছে। এখন এই জন্য বলছি যে বনায়নটা যেহেতু দরকার, হুম এই বনায়নের সাথে আমাদের আসলে প্রতি বছরে আমরা বন নিধন করছি কত, হুম হুম। তাই না? না, আমি এটা পরিসংখ্যান নিয়ে এই আসবো এবং পরিসংখ্যানটা অবশ্যই হলে আমি রাইট, পরিসংখ্যানটা আপনাকে রাইট, দিব। এইটা। এবারে আমার যেটা মনে হচ্ছে কিন্তু যে আপনারা বনায়নের যারা, হ্যাঁ হ্যাঁ। বনায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা কি কি বনায়ন করছি, হুম কি গাছ বনায়ন করছি, হুম সেটাও কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আমরাও একটা আমাদের সাংবাদিক বন্ধুরা হুম হুম। প্রেস ক্লাব থেকে আমরা একটা সময় এই ভৈরবের পাড়ে আচ্ছা। আমরা তাল গাছ রোপণ করেছিলাম, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে আমরা সেই তাল গাছগুলা সবগুলা হুম যে রাখতে পেরেছি তা হুম কিন্তু পারিনি। হুম। বনায়ন করলেই হলো না, আপনি যেখানে বনায়নটা করবেন হুম, সেখানে তার রক্ষণাবেক্ষণটা কিন্তু খুব জরুরি। জি জি। এটা যদি না হয় তাহলে হুম হবে না। হুম তাহলে ওখানে তাল গাছটা লাগালাম কেন আমরা? হুম লাগাইছি এই কারণেই, অন্তত যেভাবে বজ্রপাতের প্রাদুর্ভাব হুম আমাদের, হুম তাই না, নিকট হুম অতীত থেকে খুব ভয়ঙ্কর বজ্রপাত, হুম। সেই বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমাদের এই অভিযান। আচ্ছা। তো সামাজিক সংগঠন যেগুলো আছে সেগুলো যদি আসলে সত্যিকার অর্থে এই ধরনের একটা দায়িত্ব পালন করে, হুম তাহলে অবশ্যই প্রকৃতির এর প্রতি যে সুবিচার, হুম হ্যাঁ, সেটা করে আমরা যে প্রকৃতিকে যে বশ করে বেঁচে থাকার যে চেষ্টা, হুম। সেটা আমরা করতে পারবো করতে এবং পারবো, করতে সেটা আমরা পারবো। আমি করবো। ওই এটাই বলতেছিলাম যে আপনারা যারা সংগঠন করেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন বা বিভিন্ন গ্রুপে আছেন, যারা বৃক্ষরোপণ গতবারও মানে বিনামূল্যে গাছ বিতরণ বা বৃক্ষরোপণ নিয়ে আপনারা যারা কাজ করেছেন, আমার কেন জানি মনে হচ্ছে যে এবারে কম আছে। পরিসংখ্যানটা দিতে পারলে একটু ভালো হতো। আহ যদি আমার কথা শুনতে পান তাহলে এটা নিয়ে একটু ভাবা যায় কিনা, বা এটাকে এটা নিয়ে কাজ করা যায় কিনা, আমার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট থাকলো। এরপরে হচ্ছে যে আপনার প্রতিও আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে চালুর আগে পরিত্যক্ত 2.5 কোটি ভবন, 2.5 কোটির ভবন, এটা হচ্ছে 12ই জুলাই বাংলাদেশ প্রতিদিনের একটা নিউজ ছিল। আহ, মেহেরপুরে মজিদনগরে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয় কেদারগঞ্জ গ্রামীণ হাটের আধুনিক ভবন। অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে উদ্বোধনের আগেই ভবনটি পরিত্যক্ত হয়ে পড়েছে। দুর্ভোগের শেষ নেই ঐতিহ্যবাহী এই হাটের ক্রেতা বিক্রেতাদের। আচ্ছা, নির্মাণের 2 বছরের মাথায় ভবনের দেয়াল ও ছাদে দেখা দিয়েছে ফাটল, ভাঙা জানলার কাঁচ, ভিতরে স্যাঁতসেঁতে ও দুর্গন্ধময় পরিবেশ। ভবনটি সাধারণের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আধুনিক ভবন থাকার পরও ব্যবসায়ীরা বাধ্য হয়ে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে বাইরে বসে কেনাবেচা করছেন। এলজিইডি কেনাবেচা করছেন। আচ্ছা, এলজিইডি মজিদনগর উপজেলার প্রকৌশলী এমদাদ হক বলেন, 2 বছর আগে ভবনটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনোর কাছে হস্তান্তর করা হয়েছে। এলজিইডির আর কোনো দায় নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
দ্রুত ভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে, এখনো মঞ্জুর হয়নি। হাটের মাংস বিক্রেতা মঈনুদ্দিন বলেন, এত টাকা খরচ করে ভবন করলো, এখন পড়ে আছে, আমরা রোদ বৃষ্টিতে বাইরে বসে আছি, ভবনটি ঠিক থাকলে অন্তত কিছুটা স্বস্তি পেতাম। প্রবীণ সেতার আলী বলেন, দেখেছি কি সুন্দর ভবন বানানো হয়েছিল, এখন দেয়াল ভেঙে পড়ছে, ব্যবহার হচ্ছে না, কোটি টাকার ভবন, কেউ দেখেও না, খোঁজও নেয় না। বাজারের ব্যবসায়ী আহ, নিয়ার নিয়ারুল ইসলাম জানান, প্রতিটি হাটের আগে আমরা বলি ভবনটি যেন ঠিক করা হয়, কেউ কানে নেয় না, এখন সেটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় সাংবাদিক শেখ শফি বলেন, অনতিবিলম্বে আহ, হাট ভবনের সংস্কার, সুষ্ঠু ব্যবস্থাপনা কমিটি গঠন এবং ভবিষ্যতে সরকারি প্রকল্পের রক্ষণাবেক্ষণের বাজেট সংযুক্ত করা বাধ্যতামূলক করার দাবি জানাই। আসলে এইটা নিয়ে আপনি একটা নিউজ করবেন বা এটা নিয়ে পরবর্তীতে কি হচ্ছে এটা দেখবেন। এতগুলো টাকা খরচ করে করা হয়েছে বিল্ডিংটা আমি দেখেছি, এবং বিল্ডিংটা অব্যবস্থাপনাতেই শেষ হয়ে গেছে। এবং আমি হাটে যারা আসে আমি তাদেরও দুর্দশা দেখেছি আসলে। আহ, এটা নিয়ে মানে নিউজ আপনি করা যায় বলছেন কিনা বা কথা ডেফিনেটলি বলা আমি যায় এটা নিয়ে কিনা। একটা অনুসন্ধান করব, আমার হ্যাঁ। জানা নাই। আচ্ছা। তবে এই আলোচনায় আপনি যতগুলো পড়লেন, হুম হুম ওখানে যদি আমি ওই সেই একই কথা যে ব্যত্যয় কোনটা, হুম এলজিআরডির যে হুম হুম বলছেন, হুম, ইঞ্জিনিয়ার যে বলছেন হুম, যে যে 2 বছর কোনো আগে দায় নাই, আমার কোনো দায় আমার নাই, কোনো দায় নাই। 2 বছরের এই বিল্ডিং নষ্ট হয় কিভাবে? জি দায় নাই মানে জি 2 বছরে বিল্ডিং নষ্ট হয় নাকি? জি ইয়ের ইওনো সাহেবকে হ্যান্ড ওভার করা হচ্ছে। জি তো আমি দায়িত্বশীল দুজনকেই বলছি হুম যে ওনাকেও একটা ইনিশিয়েট নিতে হবে যে কেন এই 2 বছরের মধ্যে এই বিল্ডিং এর এই অবস্থা, হুম হুম তাই না? হুম ঠিকাদার কি করেছে, ইঞ্জিনিয়ার কি করেছে? আপনাকে আমি যদি এই প্রসঙ্গে বলি, আপনি যদি মেহেরপুর পিডিবির ভিতরে যান, হুম হুম আপনি 2টা বিল্ডিং দেখতে পাবেন। এই বিল্ডিং 2টা কবে থেকে পরিত্যক্ত অবস্থায় আছে, আপনার দেখে মনে হবে এই বিল্ডিংটা পরিত্যক্ত ঘোষণা কে করলো? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কে করলো পরিত্যক্ত ঘোষণা হুম এখানে? হুম হুম ঠিক আছে, হুম আপনি যদি ইয়েতে যান, এই ম্যাটার্নিটিতে যান, হুম ওইখানে ডাক্তার থাকার জন্য যে আহ, ইয়ে করেছে, তাদের যে আবাসিক আচ্ছা আচ্ছা। কোয়ার্টার, হুম আপনি দেখেন কেউ নাই, হুম কেউ নাই। ওখানে নিয়ম হচ্ছে সেখানে 24 ঘন্টা থাকতে হবে। হুম হুম ঠিক আছে, হুম কেউ থাকে না। তাহলে সেটাকে কিন্তু কেউ আবার কন্ডেমও ঘোষণা করছে না। হুম, জি নতুন বিল্ডিং, ঠিক আছে, পরিত্যক্ত হচ্ছে, মানে তদারকির অভাব। তাহলে আপনি যে ওই বিল্ডিংটা ওখানে করেছেন, আপনার যদি ব্যবহার না হয় তাহলে বিল্ডিংটা নষ্ট হচ্ছে, তাই তো? জি এই কারণেও জি যদি নষ্ট জি হয়, তাহলে আপনার ওখানে ওই বিল্ডিং তৈরির যে ফিজিবিলিটি স্টাডি ছিল সেটাই ভুল ছিল। করলেন কেন? প্রয়োজন ছিল না, ব্যবহার হচ্ছে না, হুম হুম হুম। মানে এটা কি ব্যবহার? তাহলে কি ওটার প্রয়োজন ছিল না? না, ওটা প্রয়োজন আছে। আমি আমি প্রয়োজন আমি আছে। নিজেই বাজারে আচ্ছা, গেছি তাহলে বা আমি প্রয়োজন ওই আছে। হাটে গেছি, আমি তাহলে ওই দুই হাটে অনেকবার বছরের একটা গেছি। বিল্ডিং কিভাবে নষ্ট হয়? কিভাবে নষ্ট হয়? আপনি আমাকে বললেন, আমি ব্যক্তিগতভাবে হ্যাঁ, বিল্ডিংটাকে আসলে আপনি আমি এটাই দেখিনি। এটা আমি নিয়ে আপনি দেখবো একটু দেখবেন, বিষয়টা। একটু আলোচনা করবেন, একটু শিওর, কথা বলবেন। আমরা শিওর। মানে আমি আশাই করছি যে এটা নিউজ করবেন এবং এই জি, যতগুলো মানুষকে প্রশ্ন করার দরকার আপনি জি, প্রশ্ন করবেন। জি, অন্তত তাদের কান পর্যন্ত যাক আমাদের এই জি। আলোচনাগুলো। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একদম শেষ মাথায় এসে গেছি। আপনি যদি দর্শক শ্রোতার কাছ থেকে বিদায় নেন। দর্শক শ্রোতার কাছ থেকে বিদায় নেওয়া আমাদের এই অনুষ্ঠানটা আসলে এই সংবাদ বিশ্লেষণ, এই সংবাদ বিশ্লেষণ আমি বারবার করে বলি, প্রতিটা অনুষ্ঠানেই বলি যে আসলে আপনারা আমাদেরকে প্রশ্ন করলে আমরা অনেক যে জায়গাগুলো আমাদের চোখে পড়ছে না, আপনারা সেই জায়গাগুলা, সেই বিষয়গুলোকে আমাদেরকে দেখানোর চেষ্টা করেন। আমরা গণমাধ্যমের মানুষ হিসাবে আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব। যে ব্যত্যয়গুলো থাকে সেই ব্যত্যয়গুলো তুলে ধরবো। সংশ্লিষ্ট জনদের কাছ থেকে আমরা তার পরিত্রাণ কিভাবে হবে সেগুলা অন্তত আমরা তাদেরকে বলতে পারবো। সেক্ষেত্রে অবশ্যই জনগণ সেখান থেকে উপকৃত হবে। আমি আশা করব আমাদের এই অনুষ্ঠান যারা দেখেন নিয়মিত, তারা
এই অনুষ্ঠানের পরেও ওখানে আপনারা মন্তব্য লিখবেন, আপনারা ইনফরমেশন দেবেন আমাদেরকে, যেগুলা আপনাদের কল্যাণের জন্যই আমরা সেই বিষয়গুলোকে ভাবতে চেষ্টা করব, দায়িত্ব পালন করার চেষ্টা করব। সকল ভালো থাকবেন। আপনাদের জন্য আমি গবেষণা করতেই থাকবো, সাংবাদিকদের প্রশ্ন করতেই থাকবো। আরো যে ব্যত্যয়গুলো আছে সেগুলো নিয়ে আমি আবারও আলোচনা করব। আমারও যদি কোনো ভুল হয়ে যায় বা আমি কোনোটা ওভারলুক করে আসি, অবশ্যই আমাকে জানাবেন, বা ওই লাইভ যেটা চলছে লাইভের সাথে আপনি কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। আমি পরবর্তী মানে যে অনেক মানে পরেও দেখা গেল 2-3 মাস পরেও আমি কমেন্টগুলো সবগুলো চেক করে দেখি, বা মেসেজগুলো আমি সব চেক করে দেখি, যে কোনো এরকম যদি তথ্য থেকে থাকে অবশ্যই জানাবেন। সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব। মানে কমপক্ষে সাংবাদিককে আমি রিকোয়েস্ট করতে পারবো আপনাদের হয়ে, যে এটা নিয়ে একটু ভাবা যায় কিনা, একটু লেখা যায় কিনা, তাদেরকে প্রশ্ন করা যায় কিনা। আগামী সপ্তাহে আবার নতুন অতিথি নিয়ে আবার আসবো, নতুন প্রশ্ন, নতুন প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।